পূর্বাঞ্চলের জনমানববিহীন রাস্তায় ধারে নদীর পাশ ঘেঁষে জঙ্গলের এক রমণীর বুক ফাটা আর্তনাদে ভরে উঠেছে জঙ্গল। রাত জাগা পাখিও রমণীর আর্তনাদে কেঁপে উঠছে। রমণীর বুক ফাটা আর্তনাদে নরপিশাচের দল যেন আরও উল্লাসে ফেটে পড়েছে। রমণীর চোখের পানি আর আর্তনাদ যেন পিশাচের দলকে যেন আরও আনন্দ দিচ্ছে। পিশাচের দলের প্রধান পিশাচ নিজের চাহিদা মিটিয়ে মেয়েটার উপর থেকে ওঠে আর দলের বাকি পিশাচদের বলে, এখন তোরা এই মাগিকে কি করবি কর, কুত্তার বাচ্চা আমার সাথে অ্যাটিটিউড দেখাই, আমায় পাত্তা দেয় না, এখন দেখা অ্যাটিটিউড। বলে মেয়েটার শরীরে লাথি মেরে চলে যায় দূরে। রেজা সরে আসার সাথে সাথে ওর বন্ধুরা নরপিশাচের দল ঝাঁপিয়ে পড়ে মেয়ের ওপর। তখনই এক পদধ্বনি শুনতে পায় সকলে, আর পদধ্বনি অনুসরণ করে পেছনে তাকাতেই দেখে একটা ছেলে কালো হুডি পরা, কালো ডেনিং প্যান্ট আর কালো মাস্ক, কালো ফেস, কালো কেস, মাথা থেকে পা পর্যন্ত সব কালো দিয়ে ঢাকা, এক 6 ফুট লম্বা অবয়ব আস্তে আস্তে ওদের দিকে এগিয়ে আসছে। আস্তে আস্তে ওদের কাছে এসে দাঁড়াতেই 4 শয়তানের পান্ডা রেজা হুঙ্কার ছেড়ে বলে, কে বে তুই শালা, এত রাতে এইখানে কেন? তুই আমাদের হাতে মরতে এসেছিস বুঝি? ওই তোরা তোদের কাজ কর, আমি এই কুত্তার বাচ্চারে দেখা নিতেছি, তোরা তো কাম কর। বলেই আগন্তুকের দিকে এগিয়ে যেতে নাই তা দেখে বাকি 3 জন যেই আবারও মেয়েটার কাছে এগিয়ে যাবে অমনি একটা বিকট কিছু পড়ার আওয়াজে পেছনে ফেরে, আর ফিরেই দেখে রেজা পাশের নারকেল গাছের নিচে পড়ে আছে আর ওর নাক মুখ দিয়ে রক্ত পড়ছে। তা দেখে বাকি 3 জন মেয়েটাকে ওভাবে ফেলে দৌড়ে আসে আগন্তুকের দিকে। 3 জনের মাঝে একজন চিল্লিয়ে বলে ওঠে, শালা শুয়োরের বাচ্চা, এইখানে আইসোস পাওয়ার দেখাইতে? এই তোরা চল একসাথে দেখি শালা কেমনে পারে। বলেই 3 জন একসাথে দৌড়ে আগন্তুকের ওপর ঝাঁপিয়ে পড়ে। আর আগন্তুক সবাইকে একসাথে এমন মার মারতে থাকে যে 2 মিনিটেই 3 জনেই ঢের হয়ে পড়ে জমিনে। ওদের ওভাবে ফেলে আগন্তুক মেয়েটির দিকে এগিয়ে যায়। দেখে মেয়েটিকে বস্ত্রহীন করে ফেলে রেখেছে। তা দেখে সঙ্গে সঙ্গেই চোখ বন্ধ করে ফেলে আগন্তুক। চারদিকে তাকিয়ে মেয়েটার ওড়না আর কাপড় দূরে পড়ে থাকতে দেখে ওড়না নিয়ে এসে চোখ বন্ধ করেই শরীর ঢেকে দেয়, আর পাশেই পড়ে থাকা পানির বোতল থেকে পানি নিয়ে মেয়েটির জ্ঞান ফেরায়। মেয়েটি চোখ খুলে দেখে একটা হুডি পরা ছেলে মুখে মাস্ক পরা ওর দিকে ঝুঁকে আছে। মেয়েটি ভয়ে চিৎকার করে বলে, আমায় ছেড়ে দিন, আমি বাড়ি যাব, প্লিজ আমায় ছেড়ে দিন, আমি আর কখনই আপনাদের সামনে আসবো না। বলে কান্না করতে থাকে। তা দেখে আগন্তুক মেয়েটাকে আশ্বাস দিতেই বলে ওঠে, ভয় পাবেন না, আমি আপনার কোনো ক্ষতি করব না, আমি আপনাকে এখান থেকে আপনার বাড়িতে পৌঁছে দিব, আপনি শান্ত হন, ভয়ের আর কিছু নেই, আমি আছি, আপনি পানি। এতটুকু বলতেই পেছন থেকে রেজা আগন্তুকের মাথায় পিস্তল ধরে। তা দেখে মেয়েটি আবারও ভয়ে চিৎকার করে কেঁদে ওঠে। তা দেখে আগন্তুক বলে, আপনি ভয় পাবেন না, আপনি কাপড় পরে ওখানে দাঁড়ান, আমি ওদের ঠিকানায় পাঠিয়ে আসছি। মেয়েটি আর কোনো দিকে না তাকিয়ে কাপড়গুলো নিয়ে দূরে গিয়ে পড়ে ওখানে দাঁড়িয়ে থাকে। আর এদিকে আগন্তুকের মাথায় পিস্তল ধরাতে বাকি 3 জনও উঠে আসে কোনো রকম, আর একসাথে হেসে বলে, এখন কি করবি কুত্তার বাচ্চা, তোর ঝাড়িঝুড়ি শেষ, এখন আমাদের হাতে মর। বলে যেই টিকার টিপবে তখনই আগন্তুক এক পলকে হাতে বাড়ি দিয়ে পিস্তলটা নিজের আয়ত্তে নিয়ে ফেলে আর হেসে বলে, আমার ডিকশনারিতে হার বলতে কোনো জিনিস নেই, আর ভয়, এটাকে আমি শুধু উপরওয়ালাকে ভয় করি, বাকি সব আমার কাছে তুচ্ছ। উপরওয়ালা যতদিন আমার পাশে থাকবে আমাকে কেউ কিছু করতে পারবে না। বলেই পিস্তলে 4টে গুলি 4টে পিশাচের মাথায় শুট করে। তা দেখে মেয়েটা মুখে হাত দিয়ে 2 পা পিছিয়ে যায়।
আগন্তুক মেয়েটার অবস্থা খেয়াল করে বলে ওঠে। আসুন, ভয় পাওয়ার দরকার নেই, আপনাকে বাড়ি পৌঁছে দেই। বলেই সামনে হাঁটতে শুরু করে। তা দেখে মেয়েটাও আগন্তুকের থেকে পিছনে পিছনে হাঁটতে শুরু করে। রাস্তায় আসতেই দেখা যায় একটা কালো রঙের রেস বাইক। আগন্তুক বাইকে উঠে মেয়েটিকে পেছনে উঠতে পারে। মেয়েটি কোনো বাক্য ব্যয় না করে পেছনে উঠে পড়ে। আর আগন্তুক ততক্ষণে মেয়েটিকে জিজ্ঞেস করে, আপনার বাড়ির ঠিকানা বলুন। মেয়েটি কাঁপা কাঁপা গলায় বলে, বনানী 3 নম্বর রোড, 1 নম্বর বাড়ি। এইটুকু শুনতেই আগন্তুক বাইক স্টার্ট দেয়। আর আধা ঘন্টা 40 মিনিটের মধ্যেই মেয়েটির বাসার সামনে এসে দাঁড়ায় আর বলে, আপনি ভিতরে যান। মেয়েটিকে আর কোনো কথা বলতে না দিয়ে ওখান থেকে চলে যায়। আর মেয়েটি কোনো রকম টলতে টলতে দরজার সামনে গিয়ে কলিং বেল বাজিয়ে ওখানেই বসে পড়ে। বাসার সবাই মেয়েটির চিন্তায় জেগে বসেছিল ড্রয়িং রুমে। মেয়েটির মা কান্না করতে করতে দুবার সেন্স হারিয়ে জীবন্ত লাশের মতো বসে আছে। চোখ থেকে অবিরাম পানি পড়ছে। কলিং বেলের আওয়াজ শুনে মেয়েটির বোন দৌড়ে গিয়ে দরজা খুলে দেয় আর চিল্লিয়ে বলে, রায়, বাবা মা এখানে আসো, দেখো রায়। রিয়ার চিৎকারে রিয়ার মা বাবা দৌড়ে আসে আর এসে দেখে রায় দরজার মেঝেতে বসে দেওয়ালে মাথা টেকিয়ে বসে আছে আর ওর চোখ দিয়ে পানি পড়ছে। রায়ের মা রায়কে দেখে জড়িয়ে ধরে আর কান্না করতে করতে বলে, মা রায়, তুই কোথায় ছিলে মা? জানিস তোকে আমরা কত খুঁজেছি। মাকে জড়িয়ে ধরে অনেক কষ্টে রায় বলে, মা, আমার সব শেষ মা, ওরা আমার সব শেষ করে দিয়েছে। আর আজ আমি হয়তো লাশ হয়ে ফিরতাম, কিন্তু সেই আগন্তুক আমাকে বাঁচিয়ে এখানে রেখে। আর কিছু বলার আগেই জ্ঞান হারায় রায়। তা দেখে রায়ের বাবা রায়কে কোলে নিয়ে রিয়াকে বলে, রিয়ামা, গাড়ি বের করে রায়কে নিয়ে হাসপাতালে যেতে হবে, এক্ষুনি যা। রাহেলা, রাহেলা। জি খালু যান। রাহেলাকে এক পলক দেখে রায়কে কোলে নিয়েই বলে, তোমার খালাম্মাকে দেখো, আমি আর রিয়া তোমার রাই আপাকে নিয়ে হাসপাতালে যাচ্ছি। এটুকু বলে রায়ের মা কান্না করতে করতে বলে, না, আমিও যা। না, তুমি এখানে থাকো, আমরা যাই। আর তুমি অসুস্থ, ওখানে গিয়ে কাজ নেই। বলে আর কোনো কথা বলতে না দিয়ে রিয়া গাড়ি নিয়ে আসতে দেখে সোজা গাড়ির কাছে যায়। রিয়া পেছনের গেট খুলে দিলেই রায়কে নিয়ে পেছনে বসে আর রিয়া ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেয়। কিছুক্ষণের মধ্যেই হাসপাতালে পৌঁছে যায় ওরা। আবারও রিয়ার বাবা রায়কে কোলে নিয়ে হসপিটালের ভেতরে দৌড় দেয় আর জোরে জোরে ডাকতে থাকে ডক্টরকে। এত রাতে ডক্টর না থাকার কারণে এমার্জেন্সি কাউন্টারে নিয়ে যায় আর এমার্জেন্সিতে ভর্তি করায়। রোগীর অবস্থা থেকে রিসেপশনে ভর্তি করতে চায় না, কারণ এটা পুলিশ কেস। অনেক রিকোয়েস্ট করার পরে ভর্তি করানো হয় হসপিটালে। চিকিৎসা শুরু করতে বলে রিয়ার বাবা পুলিশ অফিসারকে ফোন দেয়, কারণ তারা রায়কে খুঁজে না পেয়ে আগেই পুলিশে গিয়ে জিডি করেছে। থানায় ফোন করার সাথে সাথে থানা থেকে পুলিশ চলে আসে হসপিটালে। এমার্জেন্সিতে ডাক্তার না থাকার কারণে ডাক্তারকে এমার্জেন্সিভাবে ডেকে নিয়ে আসা হয়। ডাক্তার চেক আপ করে বলে ধর্ষণ কেস। তা শুনে রিয়ার বাবা ওখানেই বুকে হাত দিয়ে বসে পড়ে। তা দেখে রিয়া দৌড়ে এসে বাবাকে ধরে আর ডক্টরকে জিজ্ঞাসা করে, এখন আপুর কি অবস্থা? এখন আমরা ওনাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়ানো হয়েছে। ওনার শরীর অত্যন্ত দুর্বল, তাই স্যালাইন লাগানো হয়েছে। তাছাড়া উনি এখন ট্রমার মধ্যে চলে গিয়েছে। বাকিটা কাল সকালেও ওনার জ্ঞান ফিরলে বোঝা যাবে। এই কথা বলে ওখান থেকে ডক্টর চলে যায়। পুলিশ অফিসার ডক্টরের কথা শুনে বলে, আমরা 2টা লেডি কনস্টেবল এখানে রেখে যাচ্ছি। সকালে ভিকটিমের জ্ঞান ফিরলে তার সেন্টিমেন্ট নেওয়া হবে। তার আগে ভিকটিমের সাথে কেউ দেখা করতে পারবে না, ভিকটিমের বাড়ির লোকও না। বলে ওখান থেকে চলে যায় পুলিশ অফিসার আর কেবিনের সামনে রেখে যায় 2টো লেডি কনস্টেবল। রিয়া আর ওর বাবা করিডোরে বসে থাকে। এভাবেই কেটে যায় রাতটুকু। পরের দিন সকালে রায়ের জ্ঞান ফেরে আর পুলিশ অফিসার আসে রায়ের কাছ থেকে স্টেটমেন্ট নিতে। কিন্তু রায় এতটা ট্রমার ভেতরে চলে যায় যে কোনো স্টেটমেন্ট দিতে পারে না। তা দেখে পুলিশ অফিসার রিয়াকে রায়ের কাছে পাঠায় কথা বলার জন্য, যাতে স্টেটমেন্টটা নিতে পারে। রিয়াকে দেখে রায় আবারও কেঁদে দেয়।
রায়কে কিছু জিজ্ঞেস করলেও অনেক হাইপার আর প্যানিক হয়ে যায়। তা দেখে ডক্টর রায়কে ঘুমের ইঞ্জেকশন পুশ করে আর পুলিশ অফিসারকে বলে 2 থেকে 3 ঘন্টা পর জ্ঞান ফিরলে আপনারা স্টেটমেন্ট নিতে পারবেন বলে ওখান থেকে ডাক্তার চলে যায়। রিয়া আর পুলিশ অফিসার কেবিন থেকে বেরিয়ে আসে। রিয়া পুলিশ অফিসারকে জিজ্ঞাসা করে, আপনার লেডি কনস্টেবলগুলো কি এখানে রেখে যাবেন? হ্যাঁ, যতক্ষণ না ভিকটিমের কাছ থেকে সেন্টিমেন্ট নেওয়া হয় ততক্ষণ ওরা এখানেই থাকবে। বাকি সেন্টিমেন্ট নেওয়ার পরে বলা যাবে কি করতে হবে। বলেই ওখান থেকে পুলিশ অফিসার চলে যায়। আর রায়ের কেবিনে গিয়ে রিয়া বসে থাকে আর ফোন চালাতে থাকে। হঠাৎ একটা নিউজ দেখে রিয়া। সব টিভি চ্যানেলে দেখাচ্ছে পূর্বাচলে 4টি লাশ পাওয়া গেছে। লাশগুলোর সব মাথায় গুলি করে মারা হয়েছে। লাশগুলোর পরিচয় শনাক্ত করে জানা গেছে কৃষিমন্ত্রী রুহুল আলমের ছেলে রেজা আলম, বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী আতিকুল ইসলামের ছেলে আকিব ইসলাম, পৌরসভা মেয়র ইকবালের ছেলে আলী ইকবাল আর ওমপি রাজ্জাক আলীর ছেলে রফিক। খুনের কারণ এখনো জানা যায়নি। এখন কার মতো খবর এই পর্যন্তই বাকি। আর কিছু শোনার আগেই রায় চিৎকার করে বসে পড়ে আর বলতে থাকে, প্লিজ আমার এত বড় সর্বনাশ করুন না তোমরা। আমি তোমাদের কি ক্ষতি করেছি? প্লিজ ছেড়ে দাও। চিৎকার করে কান্না করতে করতে বলতে থাকে। তা দেখে রিয়া এসে রায়কে জড়িয়ে ধরে আর বোনকে শান্ত করার জন্য বলে, রায়, কিছু হয়নি তো। এ দেখ, আমি আর কেউ নেই। দেখ, আমি তো রিয়া। রায়, দেখ আমার দিকে। বলে বুকে জড়িয়ে ধরে বসে থাকে। আস্তে আস্তে রায় শান্ত হয়ে আসে। তা দেখে রিয়া রায়ের মাথায় হাত বুলাতে বুলাতে বলে, এত ভেঙে পড়লে হয় বল? তুই না আমার সাহসী বোন। তুই তো বলতি রিয়া আমি তোর শক্তি। তাহলে কেন এত ভেঙে পড়ছিস? তোর সাথে যারা অন্যায় করেছে তারা সবাই শাস্তি পাবে। তুই শুধু বল কারা ছিল আর কি ঘটেছিল। এতটুকু বলতেই রায় রিয়াকে থামিয়ে দিয়ে বলে, আমার সাথে যারা অন্যায় করেছে তাদের সেই আগন্তুক শাস্তি দিয়েছে। শয়তানের বাচ্চাদের আমার চোখের সামনে গুলি করে মেরে দিয়েছে। কান্না করতে করতে বলে রায়। তা শুনে রিয়ার মাথায় আসে সেই নিউজের কথা, যেখানে 4টে লাশ পাওয়া গেছে। কিছু একটা ভেবে রিয়া রায়কে জিজ্ঞাসা করে, তোকে কি রেজা তুলে নিয়ে গিয়েছিল? রায় রিয়ার কথায় মাথা উপর নিচ করে সম্মতি দেয়। আর তা দেখে রিয়া আবারও বলে, তার মানে তোকেই ওই 4 শয়তান পূর্বাচল তুলে নিয়ে গিয়েছিল আর আজ ওদের লাশ পাওয়া গিয়েছে। রিয়ার কথা শুনে রায় রিয়ার চোখের দিকে তাকালে তা দেখে চোখের ইশারায় সম্মতি দেয় রিয়া আর বলে ওঠে, তুই এখন ভয় পাবি না। একটু পরে পুলিশ অফিসার আসবে তোর স্টেটমেন্ট নিতে। তুই সব খুলে বলবি, ঠিক আছে? রিয়া রায়ের সম্মতি পেয়ে বাইরে বের হয়ে যায় ডক্টর আর কনস্টেবলদের খোঁজ নিতে, যে এখন তারা স্টেটমেন্ট নিতে পারবে। তারা যেন পুলিশ অফিসারকে খবর দেয়। ডক্টর এসে রায়ের চেক আপ করে বলে, সি ইজ অলরাইট। আপনারা ওনাকে বিকেলে বাসায় নিয়ে যেতে পারবেন, কিন্তু খেয়াল রাখবেন উনি অনেক উইক, ওনার অনেক রেস্টের দরকার। আর আমি কিছু ওষুধ প্রেসক্রিপশনে করে দিচ্ছি, সময় মতন খাওয়াবে। আশা করি খুব শীঘ্রই রোগী রিকভার হয়ে যাবে। ডক্টর কথাগুলো বলে চলে যেতে কেবিনে ঢুকে রায়ের বাবা এসে দৌড়ে গিয়ে কলিজার টুকরো মেয়েকে বুকে জড়িয়ে নেয় আর বুকে জড়িয়ে মাথায় হাত বুলাতে বুলাতে বলে, মা, এখন তোমার কেমন লাগছে? বাবা আছে তো, আর তোমার কিচ্ছু হবে না। তুমি আমার সাহসী মা না? বলেই কপালে স্নেহের পরশ দেয়। বাবার আদর পেয়ে রায় আবারও হু হু করে কেঁদে ওঠে। এর মধ্যেই কেবিনে নক করে পুলিশ অফিসার। রায়ের বাবা ভিতরে আসতে বলে পুলিশ অফিসার ভেতরে এসে রায়ের বাবাকে উদ্দেশ্য করে বলে, এখন আপনারা বাইরে যান, আমরা সেন্টিমেন্ট নেব। পুলিশ অফিসারের কথা শুনে রায় বাবাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। তা দেখে রায়ের বাবা মেয়েকে বুকের মাঝে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, আমার সামনে যা জিজ্ঞেস করার করুন, কোনো সমস্যা নেই। পুলিশ অফিসার আর কথা না বাড়িয়ে রায়কে জিজ্ঞাসা করেন, বলুন আপনার সাথে যা যা হয়েছে সব খুলে বলুন। কিছু লুকানোর চেষ্টা করবেন না। যা যা হয়েছে তা সব খুলে বলুন। আর ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমরা আছি তো। আর কিছু বলার আগেই রায় বলে ওঠে, আপনারা কি করবেন? আমাকে যিনি বাঁচিয়েছে তিনি সবাইকে শাস্তিও দিয়েছে। আল্লাহর দূত হিসেবে এসে আমাকে ওই শয়তান পিচাসদের হাত থেকে ফেরেশতার মতন বাঁচিয়ে বাসায় দিয়ে এসেছে। এতটুকু বলতেই পুলিশ অফিসার কিছুটা বিস্মিত হয়ে জিজ্ঞাসা করে,
আপনি কি বলতে চাচ্ছেন তা খুলে বলুন। আমরা কিছু বুঝতে পারছি না, প্রথম থেকে সব খুলে বলুন। পুলিশ অফিসারের কথা শুনে রায় প্রথম থেকে সব খুলে বলে। তা শুনে পুলিশ অফিসার চমকে উঠে বলে, তার মানে পূর্বচলে আপনাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। আজ সকালে যে 4 জন লাশ পাওয়া গেছে তারা আপনাকে ধর্ষণ করেছে, আর যে ব্যক্তি আপনাকে তাদের হাত থেকে বাঁচিয়েছে সেই ওই 4 জনকে খুন করেছে। খুন করেছে শব্দটা শুনে সাথে সাথে রায় চিৎকার করে বলে ওঠে, খুন কেন করবে? ওই শয়তানদের শাস্তি দিয়েছে। রায়কে চিল্লাতে দেখে পুলিশ অফিসার নিজেকে সামলে নিয়ে কিছুটা শান্ত সুরে আবারও জিজ্ঞেস করে, আপনাকে যে বাঁচিয়েছে তাকে কি আপনি চিনেন? না। কেমন দেখতে তা বলতে পারবেন? না। আপনাকে বাঁচিয়েছে বলেছেন, আবার আপনি তাকে চিনেন না, দেখলেও চিনতে পারবেন না, কেন বলুন তো? কিছুটা সন্দেহের সুরে বলে ওঠে পুলিশ অফিসার। তা শুনে রায় বলে ওঠে, কারণ উনি আপাতত মস্ত কালো কাপড়ে ঢাকা ছিলেন, কালো হুডি, কালো কেস, কালো ডাইনিং প্যান্ট, কালো মাস্ক, শুধু চোখটাই খোলা ছিল। রায়ের কথার বর্ণনা শুনে পুলিশ অফিসার কপাল কুঁচকে আবার জিজ্ঞাসা করে, আপনাকে রেজারা ধরে কেন নিয়ে গিয়েছিল সেটা কি আপনি জানেন? কেন বলুন? রেজা আমাকে রিলেশনের জন্য প্রপোজ করেছিল, কিন্তু আমি রিজেক্ট করাতেই ওর ইগোতে লাগে, তাই আমাকে ধরে নিয়ে গিয়ে ধর্ষণ করে মেলে ফেলতে চেয়েছিল। তো এটুকুই কারণ ছিল? তো এখন আমরা আসি, আপনার দরকার হলে আবার আসবো, আল্লাহ হাফিজ বলে চলে গেল পুলিশ অফিসার। সেদিন বিকালে রায়কে ডিসচার্জ করে দেয় ডাক্তার। সময় কারোর জন্য থেমে থাকে না। এভাবেই কেটে যায় অনেকগুলো দিন। দেখতে দেখতে চলে যায় 10 দিন। এই 10 দিনে কেউ আগন্তুকের পক্ষে, আবার কেউ কেউ আগন্তুকের বিপক্ষে কথা বলছে। আবার কেউ বা বলেছে, কেমনি বা মেয়ে যে এত মেয়ে থাকতে শুধু ওকে ধরে নিয়ে যে ধর্ষণ করে, নির্ঘাত মেয়ের কোনো চারিত্রিক প্রবলেম আছে। আবার কেউ আফসোস করে। আমাদের সমাজে একটা নীতি আছে, যেটা হচ্ছে মেয়ে মানেই কলঙ্কের ফ্যাক্টরি। যেখানেই পা দিবে বা করবে সব কিছুতেই মেয়েদের দোষ থাকবে। হ্যাঁ, এটা বলবো না যে সব মেয়ে পরিষ্কার মনে হয়, কিন্তু আমাদের সমাজের একটা বিখ্যাত নিয়ম আছে, যেটা হচ্ছে মেয়ে মানেই কলঙ্কিনী। উগ্র বেয়াদব বড়দের সম্মান করতে পারে না, অযথা রাস্তায় বের হয়, পর পুরুষের সামনে যায়। পড়ালেখা বেশি, শিক্ষার কি দরকার? বেশি কেন বাইরে বের হয়ে আনুষঙ্গিক কাজ শিখতে হবে, ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছুই আছে, বলতে গেলে শেষ হবে না। আর দেখুন, ছেলেদের ক্ষেত্রে ছেলেরা ধরেন বাইরে ঘোরাফেরা করলে ছোট মানুষ বড় হলেও ঠিক হয়ে যাবে। মেয়েদেরকে ইপটেজিং বা ধরেন প্রেমে ধোকা দিলে বলবে মেয়ে কেন আগাইছে, মেয়ে কেন ভালো মতন পোশাক পরে যায়নি। ছেলে প্রস্তাব দিলেই প্রেমে জড়াইতে হবে। ছেলে মানুষকে প্রস্তাব দেবে সুশৃঙ্খলভাবে পোশাক পরে ঘরে না কেন। অশ্লীল পোশাক পরলে তো মেয়েকে পুরুষরা নজর দেবে। আর মেয়েটাকে ধর্ষণ করা হলে সেখানেও ছেলেদের কোনো দোষ থাকে না। বলা হয় মেয়েটা কীভাবেই বা চলাফেরা করেছে, উগ্রভাবে না অশ্লীলভাবে। যে মেয়েকে ছেলেরা ধরে নিয়েছে দর্শন করতে, নিশ্চয়ই মেয়ের চলাফেরায় কিছু রং ছিল। আচ্ছা, আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারবে? আসলে কি কোনো মেয়ে চায় যে নিজের সম্মানহানি হোক? আসলে কি কোনো বাবা মা মেয়েকে অশ্লীলভাবে চলাফেরা করতে দেয়? কোনো ভাই তার বোনকে অশ্লীলভাবে চলাফেরা করতে দেখলে চুপ থাকে? আরে ভাই, আমাদেরও মা বোন আছে। ধর্ষণ যে করে তাকে না ধরে যে ধর্ষণেতে পীড়িত তাকে কেন আঘাত করা হয়? যাই হোক, গল্পের মাঝে অনেকগুলো কথা বললাম। আসলে এখানে ছেলে বা মেয়ে কারো দোষ নেই, এখানে দোষ হচ্ছে আমাদের সমাজের দেখার নজরে। অনেকগুলো কথা বলা হলো কারণ এই গল্পের সাথে কিছুটা ইনক্লুড আছে। আচ্ছা যাই হোক, চলেন গল্পে ফেরা যাক। আজ রিয়া আর রায়ের ভার্সিটিতে ক্লাস শুরু। রায়কে মনমরা হয়ে বসে থাকতে দেখে রিয়া ওকে জোর করে ভার্সিটিতে নিয়ে যায়। ভার্সিটির গেটে ঢুকতেই রায় ও রিয়ার কানে ভেসে আসে কিছু কথা। দেখ দেখ, এটা সেই মেয়ে না যাকে খেতে লেগে মিনিস্টারের ছেলেরা ধরে নিয়ে গিয়েছিল? শুনেছি ধর্ষণও নাকি করা হয়েছে। কথাগুলো কানে আসতেই রায় সেখানেই থমকে দাঁড়ায়। চোখ দুটোতে তার সাগর নেমেছে। তা দেখে রিয়া বলে ওঠে, দেখ রায়, এত সবার কথা তোকে কানে নেওয়া যাবে না। তুই নিজের কথা ভাব, কারোর কথায় কান দিস না। চল ক্লাসে চলে যাই, বেশি সময় নাকি ক্লাস বাকি নেই, ক্লাস শুরু হয়ে যাবে।
বলে রায়কে আর কোনো কথা বা কোনো কাজ করার সময় না দিয়ে হাত ধরে টেনে ক্লাসে নিয়ে চলে যায় রিয়া। ক্লাসে পা দিতেই ওদের বন্ধু বান্ধব দৌড়ে এসে জড়িয়ে ধরে দুজনকে একসঙ্গে আর বলতে থাকে, দোস্ত, আমরা তোদেরকে অনেক মিস করেছি। বলে ওদেরকে টেনে নিয়ে গিয়ে বসিয়ে দেয় ওদের সেই চিরচেনা বরাদ্দ করা বেঞ্চেতে। আর রায়ের মুখ ফ্যাকাশে দেখে তন্ময় রিয়াকে ইশারা করলো সাইডে আসতে। রিয়া তন্ময়ের কথা শুনে সিট থেকে উঠে একটু সাইডে গিয়ে তন্ময়ের সামনে দাঁড়ায়। আর তন্ময় রিয়াকে বলে ওঠে, কি হয়েছে রে দোস্ত? রিয়ার মুখে ফ্যাকাশে কেন? আসার সময় কিছু কি হয়েছে? তন্ময়ের প্রশ্নে রিয়া দীর্ঘ একটা নিঃশ্বাস নিয়ে বলে ওঠে, তোরা তো জানিস সমাজের নীতি। তারপর ভার্সিটিতে ঢুকতে আসার পথে যা যা হয়েছে সব খুলে বলল। তা শুনে তন্ময় একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে ওঠে, অনেক ভেঙে পড়েছে, আমাদের ওকে দেখে রাখতে হবে অনেক। কথা শেষে যে যা সিটে এসে বসে পড়ল। আর সবাই মিলে রায়ের মন ভালো করার জন্য ওকে হাসানোর চেষ্টা করতে লাগলো। এর মধ্যেই ক্লাসে স্যার প্রবেশ করলো। সবাই স্যারকে উঠে সালাম করলো। যখনই ক্লাসে সবার চোখে পড়লো স্যারের পাশে দাঁড়িয়ে থাকা একটা ছেলের দিকে, ঢোলা ঢোলা শার্ট, ঢোলা প্যান্ট, চোখে চশমা, একেবারে সাদা মাঠা অবলা জিভ। ছেলেটিকে দেখে পুরো ক্লাস ফুসুর ফাঁসুর শুরু করে গেল। তা দেখে টিচার জোরে একটা ধমক দিয়ে বলে উঠল, শাট আপ এভরিওয়ান, এটা কি কোনো মাছের বাজার? কিছুক্ষণ চুপ থেকে আবার বলে উঠল, আজ আমাদের সাথে নতুন একজন জয়েন করবে, ওর নাম রাফি হাসান। বলেই রাফির দিকে তাকিয়ে ওকে বসতে বলল। রাফিও কোনো কথা না বলে আস্তে আস্তে হেঁটে পেছনের এক সিটে একা বসে পড়ল। আর ওর যাওয়ার দিকে এক নজরে তাকিয়ে থেকে রিয়া তা দেখে ওর বন্ধুরা ধাক্কা দেয়। এতে ওর সম্পিত ফেরে আর ওদের দিকে তাকায় আর বলে, ধাক্কা দিলি কেন? ওভাবে তাকিয়ে ওর দিকে কি দেখছিলি? রিয়া কিছুটা অন্যমনস্ক হয়ে বলে, আমায় ওকে কেন জানি চেনা চেনা লাগছে। তা শুনে ওর বন্ধুরা রিয়ার দিকে কেন জানি ভূত দেখার মতো চমকে তাকায়। আর প্রিয়া কিছুটা অবাক হয়ে বলে ফেলে, এই পাখি, আমায় একটা চিমটি দে তো, আমি মনে হয় স্বপ্ন দেখছি। এই ধরনের কথা শুনে রিয়া কিছুটা বিরক্ত চোখে তাকায় বন্ধুদের দিকে। আর তাকিয়ে দেখে শুধু ওর বন্ধুরা না, ওর একমাত্র বোনও অবাস্তব কিছু শুনেছে এমন ভাব ধরে আছে। তা দেখে রিয়া কিছুটা বিরক্ত নিয়েই বলে ওঠে, তোরা এমন করছিস কেন? যেন আমি বলেছি আমি কোনো ছেলেকে নিয়ে পালিয়েছি। তা শুনে সবাই কিছুটা জোরেই কি বলে উঠল। তাতে রিয়া আরও বেশি বিরক্ত হলো। রিয়া ভার্সিটি চলাকালীন সারাটা সময় খুব সূক্ষ্মভাবে খেয়াল করে দেখলো ছেলেটিকে। যে ছেলেটি ক্লাস চলাকালীন মাথা নিচু করে শুধু নোট তুলে গেছে, কোনো দিকে তাকায়নি পর্যন্ত, ক্লাস শেষে নিজের মতন ভার্সিটি থেকে বের হয়ে গিয়েছে। তা দেখে রিয়া অনেকটাই অবাক। এভাবেই কেটে যায় দিন। ওদিকে সবাই মিলে একটা গোপন মিটিং বসায়, যেখানে উপস্থিত সে 4টি ছেলের বাবা। মিটিংয়ে উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গেই মিটিং শুরু করে দেয় কৃষিমন্ত্রী রুহুল আলম। আর সকলের উদ্দেশ্যে বলল, তোমরা নিশ্চয়ই জানো আমাদের এখানে একসঙ্গে বসার কারণ। তখনই পাশ থেকে বলে ওঠে, দেখো রুহুল আলম, আমি অত ঘুরিয়ে ফিরে কথা বলতে পারি না। আমি সরাসরি বলতে পছন্দ করি। আমি যে কোনো মূল্যে ওই আগন্তুককে চাই, আর যার জন্য আমার ছেলে আছে এই দুনিয়াতে নেই। রেগে ফুঁসতে ফুঁসতে বলে সজোরে টি টেবিলে একটা থাবা দেয়। তা দেখে পৌরসভা মেয়র ইকবাল বলে ওঠে, দেখো আতিকুল, মাথা গরম করে কিছু হয় না। তোমার ছেলে শুধু মারা যায়নি, আমাদের ছেলেও গেছে। সো বি কেয়ারফুল। যা করতে হবে মাথা ঠান্ডা করে করতে হবে। ভুলে যেও না সামনে ইলেকশন। এতটুকু বলতে ইকবালকে থামিয়ে এমপি রাজ্জাক রেগে উঠে বলে, এতে কি? তাই বলে কি আমাদের ছেলের মৃত্যুর বিচার হবে না? সেই আগন্তুকের বিচার হবে না? ওর কত বড় বুকের পাটা! ও আমাদের ছেলেকে এত নৃশংসভাবে খুন করে। সবাইকে থামিয়ে রাগী গলায় রুহুল আলম বলে ওঠে, আমরা এখানে মিটিং কিসের জন্য করতেছি? তোমাদের এগুলো ফালতু ওয়াজ বন্ধ কর। আমি কি বলেছি যে আমরা কখনো কোনো অ্যাকশন নিব না? আমি তো বলেছি খুব সাবধানে কাজ করতে হবে যাতে আমাদের ইলেকশনে কোনো ইফেক্ট না পড়ে। দেখো রুহুল ভাই, রেগো না। আমরা মাথা ঠান্ডা করে একটা ডিসিশন নিলে সে ডিসিশনটা কাছেরই হবে। কারণ আমরা সবাই জানি
সামনে আমাদের ইলেকশন, আমাদের সামান্য কিছু হলেও আমাদের ইলেকশন ইফেক্ট করবে। সো সবাই মাথা ঠান্ডা করে যে কোনো ডিসিশন নেওয়াটাই বেটার। বলে বড় করে নিঃশ্বাস নেয় ইকবাল। কিছুক্ষণ চুপ থেকে আবারও বলে ইকবাল, দেখো, আমাদের হাত বাঁধা থাকলেও আমরা দাদু ভাইকে না হয় কাজটা দিই। দাদু ভাই কথাটা শুনতেই চমকে উঠে দাঁড়িয়ে পড়ে রুহুল আলম আর কাপা কাপা গলায় বলতে লাগে, দাদু ভাই। এতটুকু বলেই বড় করে নিঃশ্বাস নেয় রুহুল আলম। কিছুক্ষণ নিজেকে শান্ত করে আবারও বলতে শুরু করে, তুমি কি পাগল হয়ে গিয়েছো ইকবাল? তুমি জানো না দাদু ভাইকে ডাকলে দেশের কি অবস্থা হবে? রুহুল আলম, শান্ত হও। তুমি নিশ্চয়ই জানো আমি কোনো কিছু চিন্তা ভাবনা না করে কোনো কথা বলি না। কিন্তু রুহুল আলমকে কিছু বলতে না দিয়ে ইকবাল আবারও বলে ওঠে, দেখো রুহুল আলম, আমাদের এখন খুব সাবধানে পথ চলতে হবে। আর আমাদের এটাও ভাবতে হবে আগন্তুক আসলে কি চায়। সে নিশ্চয়ই এমনিতেই অজানা একটা মেয়ের জন্য এত বড় স্টাফ নেবে না। রুহুল আলম কিছু বলার আগেই পাশ থেকে আতিকুল বলে ওঠে, দেখো রুহুল ভাই, ইকবাল ঠিক বলেছে। কারণ তুমি দেখো, আমাদের এখন দাদাভাইকে ডাকাটাই বেটার। এটা আমাদের ইলেকশনে অনেক লাভ হতে পারে। আর কোন আর্ট আর নেই। দেখো রুহুল ভাই, আমাদের এখন একজোটভাবে সব কাজ করতে হবে। আর আমি আমার ছেলের খুনিকে এভাবে ফ্রিভাবে ঘুরতে দিব না। আমি তাকে শাস্তি দিতে চাই। এতে যদি আমার বিশাল ক্ষতিও হয়ে যায় তাও আমার কোনো যায় আসে না। তোমরা যদি আমার সাথে থাকতে চাও তাহলে থাকো, না হলে আমি একাই দাদাভাইকে ফোন দিব। রাজ্জাককে থামিয়ে দেয় ইকবাল আবারও বলে ওঠে, এত উত্তেজিত হওয়ার কিছুই হয়নি। আমরা সবাই এখানে বসে ডিসিশন নিতে এসেছি, ঝগড়া করতে না। আর রাজ্জাক, তুমি একটু ঠান্ডা হও, এত রাগারাগি করা ভালো না। আর রুহুল আলম, তুমি এখন দাদু ভাইকে ফোন দাও। ইকবালের কথা শুনে রুহুল আলমের সম্বিত ফেরে আর কাপা কাপাতে ফোনটা কাছে আনে আর ফোন কেটে এসেই চিরচেনা ভয়ঙ্কর আতঙ্কের নাম্বার বের করে আর কাপা কাপা হাতে কল লাগায়। একবার রিং হয়, দুবার রিং হয়, তিনবার রিং হয়, চারবারের বেলায় রিংটা রিসিভ হয় আর রুহুল আলমের কানে সেই চিরচেনা গম্ভীর ভয়ঙ্কর আতঙ্ক কণ্ঠটা ভেসে আসে। হ্যালো, বল রুহুল, আলম কি দরকার পড়লো আমার কাছে? তোর মতো চামচি কাছে দরকার ছাড়া আমাকে ফোন দেবে না, এটা আমি জানি। তো কোন ভঙ্গিতা ছাড়া সোজাসুজি কথা বল, কেন ফোন করেছিস তুই আমাকে? রুহুল আলমের কাপা কাপা হাতে ফোনটা ধরা দেখে ইকবাল নিজের হাতে ফোনটা নিয়ে নিল আর লম্বা একটা সালাম দিয়ে বলতে লাগলো, আসসালামু আলাইকুম দাদু ভাই। বলেই বড় একটা নিঃশ্বাস নিয়ে সব খুলে বলে দাদু ভাইকে। সবকিছু শুনে দাদু ভাই কিছুক্ষণ নীরবতা পালন করে গম্ভীর গলায় প্রশ্ন ছড়ে, এতটুকু সামান্য কাজে তোদের আমাকে লাগবে? এমন প্রশ্নে একবার ইকবালও অনেকটা ভয় পায় আর কাপা কাপা গলায় উত্তর করে, দাদু ভাই, আসলে আসলে আমাদের ইলেকশনের কারণে হাত পা বাঁধা, তাই আপনি যদি কিছু একটা করতেন আমাদের। ইকবালকে কিছু বলতে না দিয়ে দাদু ভাই বলে ওঠে, দেখ, তোরা তো জানিস আমি কাউকে বিনা কারণে কোনো হেল্প করি না। সো আমার কাজ যদি তোরা করতে পারিস তো তোদের কাজ আমি করে দেব। দাদু ভাইয়ের কথা শুনে চারজন কেঁপে ওঠে। রুহুল আলম কাপা কাপা গলায় প্রশ্ন করে দাদু ভাইকে, বলুন কি করতে হবে আমাদের? ওদের এরকম নাজেহাল অবস্থা দেখে দাদু ভাই বিকট আকারে একটা হাসি দেয়। হাসির শব্দে চারজনের পরাণ পাখি অষ্টাগত হয়ে যায়। মনে হচ্ছে এখনই চারজন হটফেল করে মারা যাবে। ভয়ঙ্কর হাসির রেশ কমিয়ে দাদু ভাই বলে ওঠে, তোরা তা দেখতেছিস, আমি কিছু বলার আগেই এক্ষুনি হার্ট ফেল করে মরে যাস। যাই হোক, তোরা মোর 5 জন, আমার কোনো যায় আসে না। কাজের বিনিময়ে কাজ পাবি। আমি তোদের কাজ করব, তোরা আমার কাজ করে দিবি। হ্যাঁ, এইটুকুই জেনে রাখ, আমার কাজ করার পরেও যদি তোরা আমার কাজ না করতে পারিস আমি কিন্তু তোদের মেরে দেব। এতটুকু শুনেই তিনজনের মরা মরা অবস্থা। কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে আবারও দাদুভাই বলে ওঠে, আমার খবরের খবর এর মতো আমার কিছু অ্যাকাউন্ট হ্যাক করে দেশে বিদেশে আমার যত কাজ হচ্ছে তা লিক করছে কোনো একদল বা কোনো এক ব্যক্তি। তাকে খুঁজে বের করো,
তার পিক সহ ডিটেলস দিয়ে পাঠানো হবে। বলে কাউকে কোনো কথা বলতে না দিয়ে সঙ্গে সঙ্গে কল কেটে দেয়। আর এদিকে চারজনের অবস্থা খারাপ। ওরা একে অন্যের দিকে তাকে ডিটেলের জন্য ফোনের দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর ডিটেলস পাওয়ার পরে ওরা ওদের বিশ্বস্ত লোককে ডেকে পাঠায়। কিছুক্ষণ পর লোকটা এসে দরজা নক করে। দরজায় নক শুনে রাহুল আলম গম্ভীর আওয়াজে বলে, কামিন। লোকটি দরজা ঠেলে ভেতরে এসে ওনাদের সামনে দাঁড়ায়। সবাইকে সালাম দিয়ে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে থাকে। তা দেখে রাহুল আলম গম্ভীর আওয়াজে বলে ওঠে, তোমার ফোনে একটি ছেলের ডিটেলস আর ফটো দেওয়া হলো, তাকে যে কোনো মূল্যে আমার সামনে হাজির করো। ওকে বস। বলেই ওখান থেকে চলে যায় অন্যদিকে। কিছুটা শহর থেকে দূরে দোতলা এক বাড়ি। বাড়ির পিছে ঘন জঙ্গল। বাড়ি থেকে প্রায় 3 কিলোমিটার দূরে মানুষের বসতি। রাত 3টা। কিছু পদধ্বনি, কিছু কালো পোশাকে আপাদ মস্তক ঢাকা হেঁটে চলছে সেই জঙ্গলের ভিতর। জঙ্গলের ভিতরে কিছুটা গভীরে যেতেই পেয়ে যায় তাদের সেই গন্তব্যস্থান, যেটা দূর থেকে দেখলে মনে হয় ভাঙাচোরা একটা কুটির। কুটিটার ভিতরে ঢুকে এক কর্নারে কিছু নিচে ছোট্ট একটা সুইচ, যেটা চাপার সাথে সাথে ভাঙাচোরা ঘরের নিচের মাঝের কাঠ 2 দিকে সরে গিয়ে চলে আসলো পাসওয়ার্ড দেওয়া এক লোহার দরজা। লোকগুলো পাসওয়ার্ড ব্যবহার করে গলির মতন সুড়ঙ্গর ভেতরে ঢুকে গেল এবং আগের মতন একটা সুইচের চাপ দিয়ে সব আগের পজিশনে ফিরে দিল। সকলে আস্তে আস্তে মাটির নিচে তৈরি করা বড় লাভের ভিতরে ঢুকে গেল। যে যার জায়গায় বসে পড়ল আর শুরু হলো তাদের অন্যায়ের প্রতি প্রতিবাদের নতুন স্টাইলে প্রতিবাদ করার কাজ। ওদের মাঝে একজন বলে উঠল, নিলয় কোনো খোঁজ পেলি ওদের পরবর্তী টার্গেট? কি? আর 3 দিন পর চট্টগ্রাম নেভির পথে প্রায় 300 মেয়ে জাহাজে তুলে বাহিরের দেশে পাঠানো হবে। মেয়েগুলো এখন কোথায় আছে সেটা জানা গেছে? না, কিন্তু আর কিছু বলার আগেই মিলন চিল্লিয়ে ওঠে আর বলতে থাকে, রাফি। মিলনের চিল্লানোতে সবাই চমকে ওর দিকে তাকায়। রাফি কিছুটা রাগী গলায় বলে, ষাঁড়ের মতো চিল্লিয়ে চুপ হয়ে গেলি কেন? বল, কি বলবি? রাফির কথায় কিছুটা ভুরু কুচকে মিলন বলে, ওই শালা একটু তো কদর কর, আমার জন্যই সব করতে পারিস। যদি হ্যাক করে না জানতাম তাহলে আর কিছু করতে পারতিস। কিছুটা ধমকে থামায় রাফি মিলনকে। আরে চুপ, ফালতু কথা বাদ দিয়ে বল কেন চেঁচালি? ধমক খেয়ে মিলন কিছুটা কাচুমাচু হয়ে বসে আর গলা খাকারে দিয়ে বলে, দাদু ভাই দেশে আসছে। মিলনের কথা শুনে সবাই ভাবনায় পড়ে। মিলন এতটুকু বলে একটা বড় নিঃশ্বাস নিয়ে আবারও বলে, ওরা কেমন করে যেন আমার ফটো আর আমাদের আগের ঠিকানায় খোঁজ পেয়েছে। তাই মন্দির সাথে কোনো এক ডিল করে আমার বিনিময়ে। কবে আসবে? কাল। ও একসাথে 2 কাজ করতে এসেছে, আমাদের ধরতে আর এই ডিলটা নিজের তত্ত্বাবধানে সম্পূর্ণ করতে। রাফির কথা শুনে নিলয় চিন্তিত গলায় বলে উঠল, তো আমাদের এখন কি করা উচিত? তোর নেক্সট প্ল্যান কি? রাফি অচিন্তিত গলায় পড়ল, আমাদের আগে খুঁজে বের করতে হবে মেয়েগুলোকে ওরা কোথায় রেখেছে, বাকি প্ল্যান তারপর সাজাতে হবে। আর আমার মনে হচ্ছে শুধু এতটুকু ডিলের জন্য দাদুভাই আসেনি। এতটুকু বলেই চুপ করে কিছু যেন ভাবতে থাকে। তা দেখে আশিক বলল, এখন আমাদের অনেক ভেবে কাজ করতে হবে। আর হ্যাঁ মিলন, তুই কিছুদিন ল্যাবেই থাক, বাইরে যাওয়ার দরকার নাই। আশিকের কথায় সহমত জানায় তুরাগ। তুরাগ অনেকটা উদ্বিগ্ন গলায় বলল, সেটা তো ঠিক আছে, কিন্তু আমরা তো ভার্সিটিতে যাব। আমরা তো এক ডিপার্টমেন্টে কেউ নেই, শুধু ফাহিম আর রাফি এক ডিপার্টমেন্টে। এখন কি করণীয়? ভার্সিটি কি অফ করে দিবি? ভুলে যাস না সামনে পরীক্ষা, আর ওটাতে আমাদের অংশগ্রহণ করতে হবে। তুরাগের কথায় ওর মাথায় গাঁটটা মেরে কিছুটা ব্যঙ্গাত্মক গলায় ফাহিম বলল, হ্যাঁ হ্যাঁ জানি, আপনি ভার্সিটি না গেলে আপনি লিলি ফুবু অন্য ছেলের হাত ধরে পলায়ন করবে, সেটাই তো আপনার ভয়ের মুখ্যম কারণ। ফাহিমের কথা আর তুরাগের মুখের ভঙ্গি দেখে সবাই উচ্চ স্বরে হেসে দিল। হঠাৎ আবারও মিলন চিল্লিয়ে উঠল, আর ওর চিল্লানো দেরি ওর পিঠে ধরাম করে একটা কিল পড়াও ওর দেরি হলো না। মিলন
কুকিয়ে উঠে রেগে বলল, ওই 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 তুই আবার মারলি কেন? ও মা গো, তোমার অবুঝ শান্ত ছেলেকে দেখো কিভাবে মারে এই শয়তান। বলেই ন্যাকা কান্না করতে লাগলো। তা দেখে যেই প্রতীক কিছু বলবে তার আগে সাগর ধমকের গলায় পড়ল, এই তোরা থামবি? আমরা এখানে একটা ইম্পর্টেন্ট কাজ করতে এসেছি আর তোরা এগুলো কি শুরু করলি বাচ্চাদের মতো? ওদের সবাইকে থামাতে রাফি বলল, আরে তোরা থামবি? আর হ্যাঁ কি বলবি বলে চিল্লালি? মিলন তো আগে বল। আর হ্যাঁ যদি কোনো ফান করার জন্য এমন করিস তো আজ আমি তোকে। মিলন আর রাফিকে বলতে না দিয়ে কিছু ডকুমেন্ট বের করে কম্পিউটার স্ক্রিনে ওদের সামনে ধরলো। ডকুমেন্টগুলো দেখে সবার মুখ বন্ধ হয়ে এক চিন্তা ভোগ করলো। শাওন অনেকটা ভয় মিশ্রিত গলায় বলল, এখন আমরা কি করে জানবো ওরা কোথায় কোথায় বোম প্ল্যান করেছে আর কেনই বা দাদু ভাই এত বড় একটা প্ল্যান করলো দেশের বিরুদ্ধে? শাওনের এরকম ভয় মিশ্রিত গলায় কথা বলা দেখে ওর কাঁধে হাত রাখলো আলিফ আর ওকে শান্ত করার জন্য বলল, প্ল্যান করলেই হলো, আমরা আছি না, আমরা সব ঠিক করে ফেলবো। আমাদের জীবনের একটাই তো লক্ষ্য, দেশের জন্য কিছু করা আর দাদু ভাইকে ধ্বংস করা। আলিফের কথা শোনার সাথে সাথে রাগে গলায় তালহা বলল, এতে যদি আমাদের মরতে হয় তাতেও কোনো আফসোস নেই। এই জানোয়ারের বাচ্চা আমাদের পরিবারের সাথে কি করেছিলি তোরা ভুলে গেছিস? ওদের জন্য আজ আমরা এতিম হয়ে বড় হয়েছি। এই 6টা বছর আমাদের কিভাবে বাঁচতে হয়েছে তা কি তোরা ভুলে গেছিস? রেগে কাঁপতে কাঁপতে কথাগুলো বলল তালহা। তা দেখে রাফি এগিয়ে এসে ওকে বুকে জড়িয়ে নিল। ছেলেটা কান্না করছে, রাগে দুঃখে হবে আপনজনের মর্মান্তিক মৃত্যু মনে করে। সবার চোখে পানি, সবার চোখে ভেসে উঠেছে সেই ভয়ঙ্কর রাতের সময়টা। কি ভয়ঙ্কর না ছিল সবার আর্তনাদ। সবাইকে সামলাতে রাফি বলল, এখন তোরা শান্ত হ। আমাদের লক্ষ্যে পৌঁছাতে হলে আমাদের শান্ত থাকাটা দরকার। আর মিলন তুই দেখ আর কিছু ডকুমেন্ট কালেক্ট করতে পারোস কিনা। আর সাগর দেখ মেয়েগুলোকে কোথায় আটকে রাখছে। শয়তানের দলগুলো যত তাড়াতাড়ি পারিস জায়গাটা খুঁজে বের কর। আর সবাই যে যার রুমে গিয়ে ঘুমা, আমরা আজ ল্যাবে ঘুমাবো। বলেই রাফি ওখান থেকে চলে যায় আর সবাই ওর দারজার কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। পরের দিন রিয়া ঘুম থেকে উঠে রায়কে জোর করে ঘুম থেকে ওঠালো আর ও ওয়াশরুমে যাওয়ার পরে রায়ের ফোনে একটা কল আসলো। রায় কপাল কুঁচকে কলটা ধরলো আর ওপাশ থেকে একটা ভয়ঙ্কর গম্ভীর কণ্ঠ ভেসে আসলো, তোকে না বলা হয়েছে কেস তুলে নিতে? তুই কি চাস তোকে সহ তোর পুরো ফ্যামিলিকে আমি মেরে দিই? আজকের দিন বোঝালাম, আজকের দিন তোকে সময় দিলাম কেস তুলে নিবি, বুঝলি? আমি কি করতে পারি তা তোকে আর নাই বা বললাম, এরপর করে দেখাবো। বলেই বিদঘুটে এক হাসিতে মেতে উঠল। এদিকে তো রায় ভয়ে কাঁপছে। ওদিক থেকে ফোন কাটতেই রায় ফুপিয়ে কেঁদে দিল। আর তখনই বাথরুমের দরজা খুলে বের হলো রিয়া। রায়কে এভাবে কাঁদতে দেখে রিয়া দৌড়ে এসে রায়কে জড়িয়ে ধরে উদ্গিন্ন গলায় বলতে লাগলো, কি হয়েছে? তুমি কাঁদছিস কেন? আমি তোকে ঘুম থেকে উঠালাম তখন তো তুই ভালোই ছিলি, তো এখন এভাবে কাঁদছিস কেন? বল না, বল কি হয়েছে আমায় বল। এভাবে কাঁদলে তো অসুস্থ হয়ে যাবে। বলেই ওর মাথা বুকে চেপে হাত বোলাতে থাকলো আর একটু সময় দিল রায়কে নিজেকে সামলাতে। রায় কিছুটা নিজেকে সামলিয়ে বলল, ফোন আসা থেকে লোকটার বলা সব কথা আর এটাও বলল এর আগেও হুমকি দিয়েছে এমন অনেকবার। সব শুনে রিয়া বলল, তুই আমাকে আগে কেন বলিসনি? আজ আমরা থানায় গিয়ে এই হুমকির কলের সব কথা জানিয়ে আসবো। রিয়ার কথা শুনে আবারও ভয়ে গুটিয়ে যায় রাই। তা দেখে ওকে স্বাভাবিক করার জন্য রিয়া বলল, আরে লেট লতিফা, যা ওয়াশরুমে যা, ফ্রেশ হয়ে আয়, আমাদের না ভার্সিটিতে যেতে হবে, তাড়াতাড়ি যা। বলে রায়কে ঠেলতে ঠেলতে বাথরুমে পাঠালো আর ও রেডি হতে লাগলো। কিছুক্ষণ পর দুজন রেডি হয়ে একসাথে ঘর থেকে বের হয়ে ডাইনিং টেবিলে বসলো। রায়কে দেখে ওর মা যেই
কিছু বলবে তার আগেই রিয়া মায়ের হাতের উপর হাত রেখে থামিয়ে দেয় আর চোখের ইশারায় আশ্বাস দেয় ও দেখে নিবে। খাবার শেষ করে ওরা বাহিরে রিকশার জন্য দাঁড়ায়, কিন্তু কোনো রিকশা না থাকার কারণে সামনে এগিয়ে গিয়ে দেখে একটা মেয়েকে, ওদের পাশের বাড়ির রিতাকে। কিছু বকাটে স্কুলে যাওয়ার পথে বিরক্ত করছে। পথ আটকে তা দেখে রিয়ার মাথায় রাগ চড়ে যায় আর ও কোনো কিছু না ভেবেই রায়কে ওখানে রেখে দৌড়ে গিয়ে রিতার সামনে দাঁড়ায় আর বলে, বল এখন কি বলছিলি বল। হঠাৎ কোনো মেয়েকে এভাবে ওই মেয়ের সামনে দাঁড়াতে দেখে ওরা প্রথমে একটু হকচকিয়ে যায়, কিন্তু যখন বুঝতে পারে কাহিনী কি তখন একটা বিদঘুটে হাসি দিয়ে বলে, ও মা, এ তো দেখি আরে ঘুরপড়ি। তা পড়ি, তুমি কি আদর নিতে এসেছো বুঝি আমাদের কাছ থেকে? আমাদের কোনো সমস্যা নেই, আমরা দুজনকেই আদর করতে পারবো। বলেই আবারও বিদঘুটে হাসিতে মেতে উঠল। তা দেখে রিয়া এবার কোষে একটা থাপ্পড় মারে ছেলেটির গালে। চর খেয়ে ছেলেটি কিছুটা দূরে হুমড়ি খেয়ে পড়ে আর ওদের বাকি ছেলেগুলো তা দেখে রেগে রিয়ার দিকে এগিয়ে আসতে থাকে। তখনই ওদের হাত উঠিয়ে থামিয়ে রিয়া পেছনে তাকিয়ে রিতাকে বলে, তুই স্কুলে যা, এদিকে আমি দেখছি। রিতাও কোনো কিছু না বলে পাশ কাটিয়ে যেই যাবে তখনই আরেকটা ছেলে রিতার হাত ধরে আর তা দেখে রিয়া ওই ছেলের হাত থেকে এক টানে রিতাকে সরিয়ে ছেলেটির বুকে লাথি মারে আর ছেলেটি দুই হাত দূরে গিয়ে পড়ে। যখন রায় দেখে এখন ব্যাপারটা সিরিয়াসের দিকে আগাচ্ছে তখনই রায় এগিয়ে আসে আর রিতাকে হাত ধরে সরিয়ে ওকে স্কুলের দিকে পাঠিয়ে দিয়ে পেছনে ঘুরে ছেলেগুলোর উদ্দেশ্যে বলতে থাকে, তোমরা কি মারামারি করবে? তাহলে তোমাদের অবগতির জন্য আমি তোমাদের জানাই যে তোমাদের অপোজিটে যে আছে সে সব ধরনের ফাইটে চ্যাম্পিয়ন এবং কার্ডের ব্ল্যাক বেল্টধারী। এখন তোমাদের ইচ্ছে তোমরা ওর সাথে ফাইট করবে কি করবে না। আমার তোমাদের সাবধান করা উচিত ছিল, তাই আমি করে দিলাম, বাকি তোমাদের কপাল। রিয়া, কাজ শেষ হলে ওইদিকে আয়, আমি ওখানে দাঁড়িয়ে আছি। ছেলেদের উদ্দেশ্যে ভাবনাশীহীন ভাবে কথাগুলো বলে কিছুটা দূরে দাঁড়িয়ে একটা রিক্সা ডেকে উঠে বসে অন্যদিকে তাকিয়ে। আর এদিকে রায়ের কথা আমলে না নিয়ে ছেলে চারজন রিয়ার দিকে তেড়ে আসে আর রিয়া ছেলেগুলোকে ইচ্ছে মতন উত্তম মাধ্যম দিয়ে শাসিয়ে ওখান থেকে চলে এসে সোজা রিক্সায় উঠে বসে আর ওদিকে ছেলেগুলো উপর হয়ে পড়ে থাকে রাস্তায়। কিছুক্ষণের মধ্যেই ওরা ভার্সিটির গেটের সামনে এসে দাঁড়ায়। রিক্সা থেকে নেমে রিক্সা ভাড়া দিয়ে পেছনে ঘুরবে অমনি রিক্সার সাথে এক ছেলের ধাক্কা লাগে। রিয়া যেই ঘুরে উঠে কিছু বলতে যাবে তখনই রিয়ার কানে ভেসে আসে তার এক অতি পরিচিত কণ্ঠ। ও চমকে যেই ঘুরে জড়িয়ে ধরবে তার আগেই দেখে এটা সেই নতুন ছেলেটা। রিয়ার ভাবনার মাঝে ছেলেটা আবারও বলে, সরি, আসলে আপনি হঠাৎ করে রিক্সা থেকে নেমেছেন, আমিও অনেক জলদি হেঁটে যাচ্ছিলাম, তাই ধাক্কা লেগে গেছে। আই অ্যাম রিয়েলি সরি। এই কথা বলে রাফি ওখান থেকে রিয়াকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে চলে যায়। রায় কণ্ঠটা শুনে ধরফড়িয়ে রিকশার ওপার থেকে এসে কিছু বলবে দেখে ওখান থেকে কেউ নেই, শুধু রিয়া বোকার মতো এক ধ্যানে তাকিয়ে আছে ভার্সিটির গেটের দিকে। তা দেখে রায় রিয়াকে এক ধাক্কা দেয়। ধাক্কা খেয়ে রিয়া হকচকিয়ে বলে ওঠে, ওর কণ্ঠ পুরো। কথাটা কমপ্লিট করার আগে রায় বলে ওঠে, এই কণ্ঠ আমি চিনি, এটা সেই কণ্ঠ যে ছেলে আমাকে বাঁচিয়েছে, এটা ঠিক তার কণ্ঠ। এতক্ষণ বোনের এত উদ্ঘিন্ন হয়ে কথা বলা দেখে ওর কপালে কুঁচকে ছিল, বাট এখন তো ও অনেকটা চিন্তায় পড়ে গেল। রিয়া মনে মনে বলে, ওর কণ্ঠ কেন আমার? না, এটা কি করে হয়? আমাদের সেই কলোনি পুরো পুড়িয়ে দিয়েছিল শয়তানেরা, শুধু আমরাই বেঁচেছিলাম তো বাড়ি ছিলাম না বলে। যেই আরো কিছু ভাববে তার আগেই ওর বন্ধুরা একসঙ্গে এসে হাজির। সেই রিয়াকে এভাবে আবুলের মতন দাঁড়িয়ে থাকতে দেখে প্রিয়া কপাল কুঁচকে বলে ওঠে, রাই, ওর কি হয়েছে রে? ও এমন আবুলের মতো দাঁড়িয়ে আছে কেন? ও
ওই হাদাটারে দেখি এমন হয়েছে। প্রিয়ার কথা শুনে সবগুলো একসাথে চেঁচিয়ে বলে, কি? ওদের এমন চিৎকারে রিয়া বিরক্ত হয়ে ওদের দেখেই ভার্সিটির ভেতরে চলে যায়। তা দেখে ওরা এসে অপরের দিকে তাকিয়ে রিয়ার পেছন দেয় দৌড়। এতক্ষণ রাই বোনকে কিছুটা তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে কিছু একটা ভেবে ওদের পেছনে হাঁটা দিল। ও মনে মনে ভেবে নিল রিয়ার সাথে এ ব্যাপারে পরে কথা বলবে। সবাই মিলে ক্লাসে ঢুকে ওদের বরাদ্দকৃত সিটে বসে পড়ে। কিছুক্ষণ পর রাইও ওদের কাছে এসে বসে পড়ে। বোনের দিকে তাকাতেই দেখে বোন ওই ছেলেটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, আর ওদের বান্দরের দল বন্ধুরা হা করে রিয়ার দিকে তাকিয়ে আছে। তা দেখে রাই রিয়াকে একটা খোঁচা মারে। খোঁচা খেয়ে রিয়া যেই কিছু বলবে তার আগে স্যার ক্লাসে চলে আসে, তাই সকলেই ক্লাসে মন দেয়। ক্লাস শেষ হতেই রিয়া দেখে ছেলেটি স্বতন্ত্র হয়ে ক্লাস থেকে বের হয়ে যাচ্ছে। তা দেখে রিয়া কিছু একটা ভেবে রাইকে বলে, রাই তুই ভার্সিটি শেষে বাড়ি চলে যা, আমার কিছু কাজ আছে, আমি তোর সাথে বাড়িতে গিয়ে কথা বলবো। বলেই রিয়াও দ্রুত পায়ে বের হয়ে যায় আর ছেলেটির পিছু নেয়। অনেকক্ষণ পিছু নেওয়ার পর রিয়া খেয়াল করে ও কোনো জঙ্গলের সামনে দাঁড়িয়ে আছে। রাফি অনেক আগেই বুঝতে পারে ওকে কেউ ফলো করছে, তাই ভুল জায়গায় নিয়ে এসে ও ওখান থেকে সরে পড়ে আর মনে মনে বলে, তোমার কি মনে হয় এই রাফি ইসলাম হৃদয়কে ধরা এতটাই সহজ? মনে মনে কথাটা ভেবে ও নিজে চমকে ওঠে। সে ওর আবারও পুরো নাম নিয়েছে। ও বুঝতে পারে না এই মেয়েটা ওর সামনে আসলে ওর এমন ফিল হয় কেন। ও সব চিন্তা ফেলে নিজের কাজে যায় আর ওদিকে রিয়া সামনে তাকিয়ে দেখে আর ছেলেটিকে খুঁজে না পেয়ে ভরকে যায়। তবুও নিজেকে সামলে অনেকক্ষণ কিন্তু কিছুই পায় না, তাই ব্যর্থ হয়ে বাসার দিকে ফিরে যায়। রাফি একটা পরিত্যক্ত জঙ্গল বাড়ির কিছুটা দূরে দাঁড়িয়ে আছে ওর দলের বাকি সদস্যের জন্য। কিছুক্ষণ পর ওরা আসতেই রাফি বলে, এত দেরি হলো কেন তোদের? সাগর কিছুটা বিরক্তি গলায় বলল, আর বলিস না, এই তুরাক আবার ওই লিলি ফুলের সাথে আটকে গিয়েছিল, ওই যোগ ছাড়তে গিয়ে এত দেরি। রাফি কিছুক্ষণ রাগী চোখে তুরাকের দিকে তাকিয়ে ফাহিমকে বলে, ফাহিম তোকে জানতে বলেছিলাম এনেছিস? ফাহিম ওর হাতের প্যাকেট রাফিকে দেয় আর রাফি ওর কাপড় চেঞ্জ করে ওদের সামনে এসে বলে, আমি সাগর ফাহিম ভিতরে যাচ্ছি। আগে আমরা যাওয়ার কিছুক্ষণ পর আলিফ, আশিক, নিলয় তোরা ঢুকবি, আর বাকি তোরা শাওন, প্রতীক, তালহা বাড়িটার পিছন দিকে যা। এতে তোরা দুজন এখন থেকে সব খেয়াল কর, সবাই একসাথে ব্লুটুথ কানেক্ট কর। আর হ্যাঁ মিলন, আমি বলার সাথে সাথে পুলিশকে কল করবি, বুঝতে পারছিস সবাই? সবাই একসাথে হ্যাঁ বলল আর যার যার পজিশনে চলে গেল। রাফি, সাগর আর ফাহিম ভেতরে ঢুকেই দেখে করিডোরের সামনে চারজন বসে বসে তাস খেলছে আর মদ খাচ্ছে। তা দেখে রাফি ইশারায় বলে, তিনজন এই আয়াত যেন না করতে পারে। ইশারা বুঝতে পেরে সাগর আর ফাহিম তাই করলো আর এক ঝটকায় চারজনের সেন্সলেস হওয়ার স্প্রে করে দেয়। আর সঙ্গে সঙ্গে সব কুপোকাত ততক্ষণে বাকি তিনজন এসে পড়ে। ওদের ইশারায় এদের বলে ওরা সামনে আগেই। বাকিরা নিজেদের কাজে সেরে সামনে আগায় আর ছজন সামনে তাকাতেই দেখে পুরো বারান্দায় প্রায় 8টি রুমের দরজা, তার সামনে প্রায় 20 থেকে 23 জন লোক অস্ত্র হাতে দাঁড়িয়ে। এখন রাফি কিছুটা ভেবে ফিসফিস করে বলে, আমি ডান দিকে, সাগর তুই বাঁ দিকে, আর ফাহিম যেদিকে বাকিদের বেঁধে রাখা আছে সেদিকে গিয়ে ফাঁকা গুলি ছাড়, আর ওরা 3 দিকে ভাগ হয়ে পিছু নিবে। তোরা 3 জন পিছন থেকে আর আমরা সামনে থেকে অবাক পা আর হাতে গুলি করব, দেখবি কেউ যেন না বাঁচে। ওকে? সবাই একসাথে মাথা নাড়িয়ে সম্মতি দেয় আর যার যার পজিশনে চলে যায়। আর রাফির বলা মতো সব
করে আর সব সফল হয়। ওরা সবাইকে বেঁধে ফেলে। ততক্ষণে পেছনের 3 জনও চলে আসে। গুলির আওয়াজে ভেতরের সব মেয়েরা ভয়ে আরও সিটিয়ে যায়। তখনই ওই বদমাইশগুলোর মাঝে একজনের ফোন বেজে ওঠে। ফোনের আওয়াজ শুনে রাফি এগিয়ে গিয়ে ফোনটা তুলে রিসিভ করে কানে তোলে আর শুনতে পায়, ওই মেয়েগুলোকে রেডি কর, সন্ধ্যার দিকে সবগুলোকে বেঁধে বাসে উঠাবি, চিটাগাং নিয়ে যেতে হবে। এতটুকু শুনেই আর কিছু বলতে না দিয়ে রাফি বলে ওঠে, ওই শুয়োরের বাচ্চা, তুই আমার দেশের মা বোনদের জীবন নষ্ট করবি আর আমি চেয়ে চেয়ে দেখব? আমি বেঁচে থাকতে আমার দেশের মা বোনকে আর তোরা কিছু করতে পারবি না। তোর এই গডফাদার দাদুভাইকে বলে দিস কিং ইজ ব্যাক। বলেই ফোনটা ছুঁড়ে ফেলে মেঝেতে আর মিলনকে বলে, পুলিশকে খবর দে। বলেই সবগুলো ঘরের দরজা খুলে মেয়েগুলোকে বের করে বাহিরে আনে আর বলে, তোমাদের আর ভয় নেই, কিছুক্ষণের মধ্যে পুলিশ এখানে এসে যাবে, তোমাদের যার যার বাসায় পৌঁছে দেবে। আর হ্যাঁ, তোমরা এখানে যা যা দেখছো শুনেছো সব ভুলে যাও, কাউকে কিছু বলবে না। বলেই গাড়ি সাইলেন্ট শুনে রাফি তাই আবারও মেয়েদের উদ্দেশ্যে বলে ওঠে, এখানেই চুপটি করে সবাই দাঁড়িয়ে থাকো, আমরা এখন আসি, আল্লাহ হাফেজ। বলে ওখান থেকে ওরা সবাই চলে যায়। কিছুক্ষণের মধ্যে পুলিশের গাড়িও এসে এখানে ঘিরে ফেলে। মেয়েগুলো কাছে আসতেই পুলিশ অফিসার আয়ুষ দেখে মেয়েগুলোর মাঝখানে দাঁড়িয়ে আছে আর চারপাশে সব লোক কুলিবদ্ধ হয়ে বাধা অবস্থায় পড়ে আছে। তা দেখে পুলিশ অফিসার আয়ুষ বলে ওঠে মেয়েদের উদ্দেশ্যে, তোমাদের এখানে কে বাঁচাইছে? তোমরা কি তাদেরকে চেনো বা তাদের কোনো চেহারা মনে আছে? হঠাৎ মেয়েদের মধ্যে থেকে একটা মেয়ে বলে ওঠে, ওরা আমাদের বাঁচানোর জন্য আল্লাহর দূত হয়ে এসেছিল, ফেরেশতার মতন বাঁচিয়ে ওদের জায়গায় চলে গেছে। আমরা ওনাদেরকে দেখিনি বা চিনি না। পুলিশ অফিসার আয়ুষ আর কথা না বাড়িয়ে মেয়েদের থানায় পৌঁছানোর ব্যবস্থা করলো। আর থানার সামনে হাজারো সাংবাদিকদের ভিড়। মেয়েদের গাড়ি থেকে পুলিশ প্রোটেকশন দিয়ে নামায়। প্রত্যেকটা টিভি চ্যানেল একই খবর প্রচারিত হচ্ছে। আর তা দেখে দাদুভাই চিল্লিয়ে বিল্লাকে ডাকে আর রেগে কাঁপতে কাঁপতে বলে, বিল্লা, এই বিল্লা, এগুলো কি দেখাচ্ছে? বিল্লা ভয়ে মাথা নিচু করে কাঁপছে আর তা দেখে দাদু ভাই আরো খেপে যায় আর চিল্লিয়ে বলে, তোকে কি আমি এখানে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকার জন্য রেখেছি? আমার প্রশ্নের উত্তর দে, নইলে এক্ষুনি কপাল বরাবর একটা শ্যুট করব। দাদু ভাইয়ের কথা শুনে বিল্লা আরো ভয়ে কাঁপতে লাগলো আর কাঁপতে কাঁপতে বলতে লাগলো, জি বস, আমাদের সব লোককে মেরে ওদের উদ্ধার করেছে সেই কিংয়ের দল। তা শুনে রেগে আগুন হয়ে চিল্লিয়ে উপরের দিকে বন্দুক তুলে শুট করে বলে, তোর সময় শেষ, এখন এসেছে কিং, তোকে আমি ছাড়বো না, তোকে এই আমার হাতে মরতে হবে, আমি এসে গেছি তোর জম হয়ে। বলে হাতের কাছে রাখা সব কিছু ছুঁড়ে ফেললো। বিল্লা বসের এত রাগ দেখে ওখান থেকে দৌড়ে পালায়। রিয়া অনেকক্ষণ আগেই বাসায় এসে পৌঁছিয়েছে, কিন্তু কাউকে কোনো কিছু না বলে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়েছিল। ওর মাথায় সব সময় একটা কথাই ঘুরছে, দুটো মানুষের কণ্ঠ কি করে একই হতে পারে? সেই চোখ ও কি করে ওই মেয়ের চোখ ভুলতে পারে না? ওই দুই চোখ তো ওর সম্পূর্ণ পৃথিবী সীমাবদ্ধ ছিল। রাতে কোনো মতো নিজের শরীরকে টেনে টুনে তুলে নিচে আসে রিয়া, কারণ ওর ক্ষুধায় পেটে চোচো করছে। তাই মাকে জোরে ডাক দিয়ে টিভি ছেড়ে বসে পড়ে টিভির সামনে। আর তখনই চোখে পড়ে খবরটা। রিয়া বিস্ময়ে হাঁ করে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়ে আর ও জোরে জোরে মাকে ডাকে আর বলে, মা রাই কই? আর আপু আসেনি বাড়িতে? মেয়ের এরকম গরুর মতন চিৎকারে প্রথম ভয় পেলেও এখন তিনি প্রচুর বিরক্ত, কারণ এই মেয়ে কাউকে কিছুক্ষণ না দেখলেই এরকম চেঁচাবে, অথচ 2 মিনিটও ঝগড়া না করে থাকে না। উনি খুন্তি হাতে কিছুটা বিরক্ত হয়ে এগিয়ে এসে বলেন, এই তুই গরু ছাগলের মতো বামা করে
চেঁচাবি না একদম। আর তোর বোন সে ভার্সিটি থেকে এসে ঘুমিয়েছে, এখনো ওঠেনি? বলে রেগে ফুঁসতে ফুঁসতে যেতে যেতে বলল, আর তোর বাপের বুড়ো বয়সে অফিস থেকে এসে ঘুরতে না গেলে হয় না? আরে বুড়ো হয়েছে যে এখন বন্ধুদের সাথে আড্ডা দিতে হবে, আর রাত 8টা বেজে যায়, তবুও আসার নাম নেই। বেয়াদব লোক একটা। এতটুকু বলতেই কলিং বেল বেজে ওঠে আর উনি রান্নাঘরে না গিয়ে খুন্তি হাতে নিয়েই দরজা খুলতে যায়। খুলেই দেখে ইনোসেন্ট মুখ করে ওনার গুণধর স্বামী দাঁড়িয়ে আছে আর ওনার দিকে তাকিয়ে মেয়েকে মিষ্টি হাসি দিতেছে। তা দেখে উনি রেগে আরও আগুন হয়ে রান্নাঘরে চলে যায়। আর এত চেঁচামেচি শুনে রায় চোখ ডোলে সামনে তাকাতেই ওর ঘুম উধাও, কেননা আজ ওর মাদার আগুন হয়ে আছে আর মুখটা পুরো পাকা টমেটো। তা দেখে রায় আবারও ঘরে দৌড়ে আর বুলেট ট্রেনের গতিতে হাত মুখ ধুয়ে নিচে আসে। এসে দেখে ওর বাবা আর বোন মুখ গম্ভীর করে কি যেন দেখছে টিভিতে। ও কপাল কুঁচকে ওদের পাশে যেয়ে বসে। যেই ওদের কিছু জিজ্ঞাসা করবে অমনি চোখ যায় টিভিতে, যেখানে আজকের বিবরণ দিচ্ছে। যা শুনে রাই আবারও ওর চোখের ওই রাতের কথা ভেসে ওঠে আর ও ভয়ে চোখ বন্ধ করে ফেলে। রিয়া, এটা চেঞ্জ কর। বোনের ভয়াত্মক কণ্ঠ শুনে রিয়া টিভি বন্ধ করে বোনকে বুকে জড়িয়ে নেয় আর মাথায় হাত বুলিয়ে, কিন্তু রায় উত্তেজিত হয়ে একই কথা বলছে বারবার। ওরা আমাকে আবার ধরে নিয়ে যাবে, তাই না? আমি আর ওই কষ্ট মানতে পারবো না, আমি মরে যাব। রিয়া রায়কে বুকে চেপে ধরেই মাকে ডাকে আর পানি আনতে বলে। পানি খাওয়ালে কিছুটা শান্ত হলে ও কাঁপা কাঁপা গলায় বলে, আমি ঠিক আছি এখন। বলেই বড় করে নিঃশ্বাস নেয়। এদিকে বাপ মেয়ে চোখের ইশারায় কিছু বলে আর রিয়া রায়কে ধরে উঠতে উঠতে মাকে বলে, ও মা, তোমার হয়নি রান্না, খাবার দাও। বলেই দুই বোন বসে পড়ে টেবিলে আর রিয়ার বাবাও টেবিলে বসে পড়ে। বেসিন থেকে হাত ধুয়ে তা দেখে রিয়ার মা চোখের কোণে পানি মুছে খাবার দিতে যায়। পরে, জানো মা, আজ একটা ছেলের কণ্ঠ একদম হৃদয়ের মতো লাগছে আমার। ও চোখটাও আমার কাছে চেনা, সে প্রিয় চোখ, একদম সেম। রিয়ার এমন কথা রিয়ার বাবা চুমকে তাকায় আর বলে, এই তুই কি বলছিস? মরা মানুষ ফেরানো, বুঝলি? এসব আজগুবি কথা না ভেবে খাবার খা। বলে রিয়ার কথায় পাত্তা না দিয়ে খেতে লাগলেন বাকিরাও। একই কাজ করলো, কারণ রিয়া ওই ঘটনার পর হৃদয়কে কতই না খুঁজেছে, নিজেকে একেবারে অন্যরকম করে তৈরি করেছে, যাতে ওকে কেউ কোনো দিন যেন হৃদয়কে ভুলে অন্য কাউকে জড়াতে না বলে নিজের জীবনে। জীবন কারো জন্য থেমে থাকে না। দেখতে দেখতে কেটে গেছে আরও অনেকগুলো দিন, আর এই দিনগুলোতে অনেক কটু কথা ও ফোনের হুমকি, এগুলো নিয়ে রায় অনেকটা ডিপ্রেশনে চলে গেছে। আর ওদিকে রিয়া ওই দিনগুলো থেকে লাগাতার রাফিকে ফলো করেও কিছু জানতে পারেনি। ভার্সিটিতে রায়কে ক্লাসের আগে পাঠিয়ে রিয়া দাঁড়িয়ে আছে তার অপেক্ষায়। কাঙ্ক্ষিত মানুষ আসতেই সোজা তার সামনে গিয়ে দাঁড়ায়। রাস্তা আটকে বলে ওঠে, তুমি কে? রিয়া কোথায়? রাফির কপাল কুঁচকে তাকায় আর বলে, কেন আমার ব্যাপারে আপনার জানতে হবে কেন? আপনি কেন এত আমার ব্যাপারে ইন্টারেস্ট দেখাচ্ছেন বলুন তো? যেখানে আমায় দেখলে কেউ মেশাতো দূর কথা বলতেও চায় না, আপনার এত আগ্রহ কেন জানতে পারি? রাফির কথায় রিয়া বলে, তোমার এই চোখ দুটো আমার অনেক চেনা, আমার সবচেয়ে আপন জনের, তাই বলবে তুমি কে আর কোথা থেকে এসেছো? রিয়ার কথায় রাফি কিছুটা নড়ে ওঠে আর কথাটা এড়ানোর জন্য বলে ওঠে, আমার ব্যাপারে আপনাকে আমি বলতে ইচ্ছুক না, প্লিজ আমার পিছনে ঘোরা বন্ধ করুন। তুমি কি করে জানলে যে আমি তোমার পেছনে? আপনি কি বলতে চাইছেন যে আমি অন্ধ, যে আপনি আমার পিছু নিলেও আমি দেখতে পাবো না? তো এতদিন আমায় মারেননি কেন, বা আমার নাম প্রিন্সিপালের কাছে কমপ্লেন দেননি কেন? প্লিজ আপনার কথা বাদ দিবেন।
আমাদের ক্লাসের দেরি হয়ে যাচ্ছে, আমাকে যেতে দিন। বলেই রিয়াকে পাশ কাটিয়ে চলে যায় ক্লাসের দিকে। রিয়াও এক ধ্যানে কিছুক্ষণ চেয়ে থাকে, ক্যাম্পাসের গেটের বাইরে চলে যায় আর রাইকে বলে ক্লাস শেষে বাড়ি চলে যেতে এসএমএসে। আর এই চলে যায় সেই চির চেনা পার্কে। সেই বেঞ্চে বসে এক ধ্যানে তাকিয়ে থাকে ঝিলের পানিতে। এদিকে রাফির ফোন কল আসে একবার দুবার, শেষে রাফি স্যারকে বলে ক্লাস থেকে বের হয়ে যায় আর ফোনটা রিসিভ করে ও পাশের থেকে একটা কোথাও কানে আসে। রাফি, সময় ডেটার লোকেশন পাওয়া গেছে, তুই তাড়াতাড়ি ল্যাবে চলে আয়, বাকিদের টেক্সট করে দেওয়া হয়েছে, তারাও চলে আসবে। বলে রাফিকে কোনো কথা না বলতে দিয়ে ফোন কেটে দেয়। রাফিও আর দেরি না করে চলে ল্যাবের উদ্দেশ্যে। সবাই ল্যাবে পৌঁছাতেই দেখে মিলনের হাত পা আর মাথায় ব্যান্ডেজ। তা দেখে কিছু জিজ্ঞাসা করার আগেই মিলন বলে, আমার কিছু হয়নি, এই তো ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ব্যাপার না। তোদের যে জন্য ঢাকা, দাদু ভাই এখন ঢাকাতেই আছে। আর সামনে 26 মার্চ স্বাধীনতা দিবসেই ও প্রত্যেকটা স্কুল কলেজ মার্কেটগুলোতে বম সেট করবে, যাতে দেশের ভিড়ই নেড়ে উঠে। কি এত বড় হামলার প্ল্যান করছে তা এখনো জানা হয়নি। সব শুনে ফাহিম বলে, এখন কি করবি? রাফি অনেকটাই চিন্তিত হয়ে পড়ে, কারণ 26শে মার্চ স্বাধীনতা দিবসে ওদের কাছে শুধু আজকের দিন আর রাতটাই আছে। রাফির চিন্তার মাঝে তরুণ বলে ওঠে, পুলিশকে জানিয়ে দিলে কেমন হয়? আর ওকে আর কিচ্ছু বলতে না দিয়ে রাফি বলে, এটা করা যাবে না, তাহলে দাদুভাই অ্যালার্ট হয়ে যাবে আর সময় টাইম চেঞ্জ করে দেবে। রাফির কথায় সবাই চিন্তিত হয়ে পড়ে। আর এর সাথে সাগর বলে ওঠে, মিলন কয়টা জায়গায় ঠিক করেছে, তার নাম জানা গেছে কি? জায়গার নামের সাথে বল আগে, তারপর ভাবা যাবে। তখন রাফি বলে, মিলন, এত কিছু তুই এত সহজে জানলি কি করে? ওদের অফিসিয়াল আইডি হ্যাক করে। আমার কোনো কিছু সুবিধা লাগছে না, তুই আবারও চেষ্টা করে দেখ আরও কিছু পাস কিনা। আমার কেন যেন মনে হচ্ছে এগুলো আমাদের ধরার ফাঁদ। মিলনও আবারও ওর কাজে লেগে যায় আর রাফিকে সবাই বলে ওর কাজ দেখতে থাকে। কিছুক্ষণের মাঝেই মিলন আবার চিন্তিত গলায় বলে, জায়গা চেঞ্জ করে ফেলেছে। রাফি কপাল কুঁচকে মিলনকে দেখে বলে, কোন জায়গা? মিলন মলিন মুখে বলে, এখানে আমাদের জন্য একটা মেসেজও আছে। ফাহিম বেকুবের মতো বলে, এটা কি ফোন নাকি যে এসএমএস করবে? ওর এরকম কথা শুনে সবাই ওর দিকে তাকায়। আশিক তো বিরক্ত হয়ে বলে, এই তুই চুপ থাকবি না লাথি খাবি শালা বেকুব? ওদের কথার মাঝে রাফি বলে, ওই তোরা থাম, মিলন তুই বল। ওখানে আমাদের অবরোধ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে দাদু ভাই। কি সেটা? আরে কি লেখা আছে বল, এত ভনিতা বাদ দে। কিছুক্ষণ বোকার মতো চেয়ে থেকে মিলন রাফিকে উদ্দেশ্য করে বলে, বলা আছে, কিং আমার সাথে লুকোচুরি খেলা শেষ, এখন যদি পারিস বাঁচিয়ে দেখা তোর প্রিয় রমণীকে। এখন তুই কাকে বাঁচাবি, দেশ না? এতটুকু শুনতে রাফি বাদে সবাই কি বলে চেঁচিয়ে ওঠে। আর সন্ধিয়ান কণ্ঠে ফাহিম বলে, রাফি তুই প্রেম করিস? কবে, কোথায়, কোন জায়গায়, কার সাথে? এতটুকু বলতেই ওর মাথায় আশিক মারে গাঁটটা। ফাহিম ব্যথাতুর আওয়াজ করে তেড়ে যায় আশিকের দিকে। এদের এমন কাণ্ডে এবার রাফি বিরক্ত হয়ে ধমকে বলে ওঠে, এই তোরা থামবি, এখানে ফাইজলামি হচ্ছে। বলে আবারও মিলনের দিকে তাকিয়ে বলে, এই তুই পাগল হয়ে গেছিস? আমার প্রিয় রমণী আসবে কোথা থেকে? তুই ভালো করে দেখ কাকে বুঝিয়েছে। নির্ঘাত ব্যাটার মাথার স্ক্রু খুলে পড়ে গেছে। চোখ ওর মাথায় ঝাঁকি দিয়ে উঠল আর ও কাউকে কোনো কিচ্ছু না বলে অন্তদন্ত হয়ে লাইফ থেকে বেরিয়ে গেল। এদিকে রিয়া যখন পার্কে বসেছিল, কিছু ছেলের দল এসে ওকে ঘিরে ধরে। তা দেখে রিয়া ভয় না পেয়ে কপাল কুঁচকে উদ্দেশ্য করে আর বলে ওঠে ছেলেদের উদ্দেশ্য, কি চাই? এখন যা এখান থেকে, আমার এখন মারামারির মধ্যে। রিয়ার কথা শুনে ছেলেগুলো একে অপরের দিকে তাকিয়ে অট্ট হাসতে ফেটে পড়ে ও তাদের মধ্যে একটা ছেলে রিয়ার উদ্দেশ্যে বলে ওঠে,
ওমা ভয় পেয়েছি জানিমুন। এই তোরা ভয় পাসনি? সবাই একসাথে মাথা নাড়ায় আর আবারও অট্টহাসিতে ফেটে পড়ে। ছেলেটি ওর পাশের ছেলেকে বলে, যা এই ফুলটুচিকে ধরে নিয়ে চল, বস অপেক্ষা করছে। ছেলেটি যে ছেলে বলেছিল ও এগিয়ে যেতেই রিয়া উঠে দাঁড়ায় আর হাত ছেড়ে বলে, একটু নিজের সাথে সময় কাটাতে এসেছিলাম, সেখানেও তোরা শাস্তি দিলি না। এতটুকু বলতেই দ্বিতীয় ছেলেটি এসে যে এই রিমার হাত ধরবে অমনি এক লাথি দিয়ে ঘুরে ছিটকে ফেলে দেয়। তা দেখে বাকিরা একে অপরের দিকে তাকায়। তা দেখে রিয়া বলে, কাউকে কিডন্যাপ করতে আসলে তার ব্যাপারে সব খোঁজ খবর নিয়ে আসতে হয়। এবার আয়, কে আসবি আমাকে ধরতে আয়। রিয়ার কথায় একসাথে সবাই রিয়ার দিকে এগিয়ে আসে, কিন্তু রিয়া 10 মিনিটের মধ্যে সবাইকে মেরে কুপুকাত করে ফেলে। তখনই রাফি দৌড়ে হন্তদন্ত হয়ে ওখানে পৌঁছায় আর ওখানকার অবস্থা দেখে কপাল কুঁচকে রিয়ার দিকে তাকিয়ে থাকে। রাফিকে দেখে রিয়া রাফিকে জিজ্ঞেস করে, তুমি এখানে কেন? আর তুমি জানলেই বা কিভাবে আমি এখানে আছি? এতক্ষণ ছেলেগুলোর দিকে কপাল কুঁচকে তাকিয়েছিল রাফি, কিন্তু রিয়ার প্রশ্নে হকচকিয়ে ওঠে আর তা কি বলবে ভেবে পায় না, তাই বলে ওঠে, এখান দিয়ে যাইতেছিলাম, হঠাৎ হইচই কথা শুনে এখানে এগিয়ে আসি। এখানে কি হচ্ছে আর এরা কারা, আর তুমি বা এখানে কি করছো? এতক্ষণ রিয়া রাফির কথা খুব মনোযোগ দিয়ে শোনে, কিন্তু রাফির কথায় পাত্তা না দিয়ে প্রশ্ন করে ওঠে, তুমি আমার হৃদয়, তাই না? রিয়ার কথায় রাফি হকচকে ওঠে আর যে কিছু বলতে চায় কথা আর কাটানোর জন্য, তখনই রিয়া আবারও বলে ওঠে, হ্যাঁ সত্যি তো, তুমি কি করে আমার হৃদয় হবে? তুমি তো আমার হৃদয় নও। আমার হৃদয় তার রিয়ার কণ্ঠ সহ্য করতে পারে না। সে অবশ্যই এরকমভাবে আমাকে কুত্তার মতো তার পিছনে ঘোরাতো না। আচ্ছা যাই হোক, আমি এখন যাচ্ছি, ভালো থাকবে। বলেই ওখান থেকে রিয়া চলে আসে আর রেখে যায় রাফিকে। সবার অজান্তে অলক্ষ্যে চোখের কর্নারে জমা জল হাত দিয়ে মুছে ফেলে খিম আর মনে মনে বলতে থাকে, জীবন আমার কাছ থেকে অনেক কিছুই কেড়ে নিয়েছে, আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে। আমি চাই না আমার পরিচয় কেউ জানুক আর আমার জীবনের পিছুটান হয়ে আমার জীবনে আসুক। তুই আমার থেকে দূরে ভালো থাকবি রে রিয়া। বলেই ওই গুন্ডাদের দিকে ফিরে আর ওদের আরও কয়েকটা উত্তম মাধ্যম দিয়ে জিজ্ঞাসা করে, ওকে উঠিয়ে নিতে এসেছিলি কেন, আর তোদের এখানে কে পাঠিয়েছে? যেই ওরা রাফিকে কিছু বলতে যাবে তখনই গুলি বর্ষণ শুরু হয়। তা দেখে রাফি বেস্টের পিছনে গিয়ে দোকান আর গলিতে সব কিছু ছেলের ওখানে মারা যায়। তা দেখে রাফিও ওখান থেকে আসে আমার আর ল্যাবে চলে আসে। লাইভে আসতে সবাই ওকে প্রশ্ন করে কোথায় গিয়েছিল ও, ওগুলো কি বলে শুধু এটাই, আমার মনে হয় আমাদের ইউনিভার্সিটিতেই বোম প্ল্যান করা হয়েছে। রাফির কথায় সাগর কপাল কুঁচকে জিজ্ঞাসা করে, তোর এমনটা মনে হওয়ার কারণ? রাফি কিছুক্ষণ চিন্তা করে বলে ওঠে, দাদুভাই নিশ্চয়ই আমাদের ভার্সিটির খোঁজ পেয়ে গিয়েছে আর সেই জন্য এটাতে টার্গেট করেছে। আর বাকি বোম প্ল্যানগুলো ঠিকই বলেছে, কারণ ও জানে আমি যখন বুঝতে পারবো যে ভার্সিটিতে বোম প্ল্যান করা হয়েছে তখন আমি ভার্সিটির ছেলেমেয়েদের নিয়ে ব্যস্ত হয়ে পড়ব আর ওদের বাঁচাতে গেলে আর কোনো দিকে খেয়াল করব না, তখন পুরা শহর বোম ব্লাস্ট হবে। কথাগুলো শুনতে শুনতে শাওন জিজ্ঞেস করে, এখন কি করবি, প্ল্যানটা কি? শাওনের কথায় সবাই সহমত হয়। তখনই রাফি আবারও বলে ওঠে, আমাদের ভেবে চিনতে আগাতে হবে। রাফি অনেকক্ষণ ভেবে বলে ওঠে, এত বড় বোম ব্লাস্টের পরিকল্পনা দাদুভাই একা করতে পারবে না, নিশ্চয়ই দেশের কোনো বড় মাথা ওকে সাহায্য করছে। আমাদের আগে তাকে খুঁজে বের করতে হবে। তরুণ, তুই নিজেই খোঁজ লাগা দাদুভাইয়ের কন্ট্যাক্টে কয়দিনে কার সাথে বেশি হয়েছে। তরুণ মাথা দিয়ে স্বীকার করে তার কাজে লেগে পড়ল। প্রায় 1 ঘন্টা পর তরুণ ফিরে এসে জানায় যে দাদুভাই এই কয়েকদিনে প্রথমত খোঁজ বের করে যে তুই যে মেয়েটাকে বাঁচিয়েছিলি আর ওই 4টে ছেলেকে খুন করেছিস, তাই ও
ওই 4টি ছেলের বাবার সাথে মিলে এত বড় একটা প্ল্যান তৈরি করেছে যাতে এক ডিলে 2 পাখি মারতে পারে? তরুণের কথা শুনে রাফি অনেকটা চিন্তিত হয়ে পড়ে, কারণ তার মানে দাদু ভাই ওদের পরিচয়টা জেনে ফেলেছে। এখন ওদের সাথে জড়িত প্রত্যেকটা মানুষের জীবন বিপন্ন। অনেকটা ভেবে রাফি বলে, কাল শাওনার মিলন তোরা পুলিশ যাতে কোথায় কোথায় বোম আছে তা জানতে পারে, সেই জন্য পুলিশ হেডকোয়ার্টারের আইডি হ্যাক করে লোকেশন এবং জায়গা টাইম সব সেট করে দিবি আমি যখন বলবো। এতক্ষণ তোরা ল্যাবেই থাকবি আর বাকিরা ভার্সিটিতে কোনো স্টুডেন্ট যেন প্রবেশ করতে না পারে, ভার্সিটি যাতে খালি থাকে সেদিকে দেখবি। আর ফাহিম, তুই আমার সাথে দাদু ভাইয়ের আড্ডায় যাবি যাতে ও না পালাতে পারে দেশ থেকে। আমার তো মনে হয় ও আমাকে আটকানোর জন্য কিছু তো একটা করবে বা করেছে, সেটা কি বুঝতে পারছি না। যাই হোক, তোরা আর দেরি করিস না, কাজে লেগে পড়। বলেই রাফি ওখান থেকে একাই বের হয়ে যায়। ওদিকে হঠাৎ এত রাতে কলিং বেলের আওয়াজ শুনে রায় ও রিয়া ঘর থেকে উঠে আসে, কারণ ওদের বাবা ও মা হঠাৎ ওদের নানি অসুস্থ হয়ে পড়ার কারণে গ্রামে আছে। আবারও কলিং বেল বাজাতে দেখে রিয়া বলে, এত রাতে কি আসলো? রায়, তুই ঘরে যা, আমি যতক্ষণ না ডাকবো বাইরে আসবি না, ওকে? না, আমি তোকে এভাবে একা ফেলে যাব না। রায়, জেদ করিস না, তুই আমার কথা শোন। আর তুই ভালো করে জানিস সহজে কেউ আমার ক্ষতি করতে পারবে না। আর যদি আমাকে কেউ নিয়েও যায়, তুই বের হবি না। ওরা চলে যাবার পর পুলিশকে খবর দিবি। আর মনে রাখিস, আমরা ছাড়া আমাদের বাবা মাকে দেখে রাখবে কে বল? আমি অ্যাবিলিটি রাখি নিজের রক্ষা করার। ওইদিকে তুই অনেক দুর্বল, তাই তোকেই দায়িত্বটা দিতাম। বলেই রায়কে ধাক্কা দিয়ে রুমে ফেলে দিয়ে দরজা বাইরে থেকে লাগিয়ে দেয়। রায়ও সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করার জন্য ফোন খুঁজতে লাগে আর পেয়েও যায়। রিয়া আস্তে আস্তে পুরো বাড়ির লাইট অফ করে দেয় আর তারপর দরজার সামনে গিয়ে বাইরে দেখার জন্য দরজার সাথে হোল থাকে তাতে চোখ রাখে, আর যা দেখে তাতে ওর কলেজে শুকিয়ে আসে। কেননা প্রায় 10 জন অস্ত্র হাতে দরজার সামনে দাঁড়িয়ে আছে। খাঁচার পাহারার লোকজন এতক্ষণ দরজায় ধাক্কাকালীন কাজে যখন দরজা খোলে না, তখন দলের পান্ডা বলে উঠল, ওই ভেঙে ফেললো দরজা। বিল্লার কথা শুনে ওদের দলের লোক ভেঙে ফেললো। দরজা ভাঙার সুযোগে রিয়া গিয়ে সুপার লুকিয়ে পড়ল ওর মধ্যে। বাসার পার ডাইনিংয়ে রেখে বিল্লা বলে উঠল, ওই দেখ মালটা কই লুকাইছে, ধরে লই আয়। মালটার নাকি বহুত শক্তি, আমি একটু শক্তি পরীক্ষা করে দেখি। বলে বিদঘুটে একটা হাসিতে মেতে উঠল। বাকি ছেলেগুলো অনেক খোঁজার পরেও যখন কাউকে খুঁজে পেল না, তখন আবার বিল্লার কাছে এসে দাঁড়াতেই বিল্লার চোখে পড়ে একটা ছায়া সোফার পেছনে নড়ছে। তা দেখে বিল্লা আবারও বিদঘুটে হাসিতে মেতে ওঠে আর আস্তে আস্তে ছপার কাছে গিয়ে রিয়া চুলের মুঠি ধরে ফেলে আর বলে, কি ফুলটুসি, তুমি এখানে কি করছো? তোমার না অনেক শক্তি যে 10 জন ছেলেকে একাই কুপকাত করে ফেলতে পারো, তো এখন কি হলো? নাকি আমায় দেখে আমার প্রেমে পড়ে গেলে ঘোষণা? বলে আবারও হাসতে লাগে, কিন্তু তার আগে রিয়া এক ঘুষি দেয় বিল্লার পেটে। এতে ওর হাত অটোমেটিক রিয়ার চুল ছেড়ে দেয়। তা দেখে রিয়ার মুখে হাসি ফোটে, কিন্তু বিল্লা ক্ষেপে ওঠে লোকদের বলে, ধরশালী রে, ওর এত বড় সাহস যে আমায় ঘুষি মারে। বিল্লা বলার সাথে সাথে রিয়ার উপর সবাই ঝাঁপিয়ে পড়ে, কিন্তু রিয়াও তো রিয়া, সবার সঙ্গে খুব সুন্দর কৌশলে ফাইট করতে থাকে। যখন অনেকক্ষণ ফাইট করার পরেও রিয়াকে দমাতে পারছে না, তখন বিল্লা পিছন থেকে পিস্তলের পেছন দিয়ে আঘাত করে আর রিয়া সাথে সাথে জ্ঞান হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়ে। রিয়ার জ্ঞান হারাতে দেখে বিল্লা বলে ওঠে, শালীর শরীরে বহুত জোর, মায়া মানুষের শরীরে এত জোর থাকে নাকি? বলেই রিয়াকে কাঁধে তুলে নিয়ে চলল। প্রায় 2 ঘন্টা পর পুলিশ আসে আর উপরে দরজা ধাক্কানোর আওয়াজ শুনে উপরে গিয়ে দরজা খুলে দেয় আর রায় ঘর থেকে বের হয়ে উত্তেজিত গলায় বলে, আমার বোন রিয়া, রিয়া, রিয়া বোন, তুই কোথায়? আপনারা বলুন, আমার বোন কই? পুলিশ অফিসার আয়ুষ রায়কে শান্ত করার জন্য বলে ওঠে, আপনি শান্ত হন, আর এখানে কি হয়েছে আমাদের খুলে বলুন। আপনি এমন করলে আমরা বুঝবো কি করে? রায় কিছুটা নিজেকে শান্ত করে সব খুলে বলে আয়ুষকে। সব শুনে আয়ুষ বলে, আমরা এসে দরজা ভাঙা পেয়েছি আর বাসা ফাঁকা ছিল। ওরা তো আমার বোনকে ধরে নিয়ে গেছে, প্লিজ ওকে বাঁচান, প্লিজ।
বলেই কান্নায় ভেঙে পড়ল আর হঠাৎ করে জ্ঞান হারালো। আয়ুষ তা দেখে ফোট করে ধরে ফেললো, মেঝেতে শুয়ে পানি দিয়ে জ্ঞান ফেরানো আর এবার বলল, আপনাকে আমাদের সাথে যেতে হবে কমপ্লেন লেখাতে। ওদিকে রিয়াকে ধরে নিয়ে গিয়ে দাদু ভাইয়ের পায়ের কাছে ফেলে দিল আর বিল্লা বলল, বস এই হলো কিং এর পরাণ পাখি। দাদু ভাই বিল্লার কথার মাঝখানে থামিয়ে বলল, এটারে নিয়ে গিয়ে বেঁধে রাখ আর 2টা পিক তুলে কিংকে পাঠিয়ে দে। আর হ্যাঁ, শরীরে বোম টাইম বোম বাঁধতে ফুলিস না। বলে অট্টহাসিতে ফেটে পড়ল। বিল্লাও দাদু ভাইয়ের কথা মতো কাজ সেরে সব ঠিকঠাক করে রিমোট দাদু ভাইয়ের হাতে দিয়ে পিক তুলে কিংয়ের ফোনে সেভ করলো। হঠাৎ ফোনের SMS এর আওয়াজে ভাবনা থেকে বের হয়ে আসে রাফি আর ফোন বের করে দেখতেই চমকে ওঠে। এই ভয়টাই সে পেয়েছিল ও, যে এই শয়তানের দল না আবার ওকে কাবু করতে ওর প্রাণটা আঘাত করে, যার ভয় পেয়ে নিজেকে রিয়ার কাছ থেকে দূরে রেখেছিল। তবুও সেটাই হলো। পিক পাঠানোর মিনিট খানিক পর রাফির ফোনটা সশব্দে বেজে উঠল। রাফি আর দেরি না করে ফোনটা ধরে নির্লিপ্তভাবে প্রশ্ন ছড়ে, কি চাই তোর? আর এগুলোর মানে কি? তুই কি মনে করেছিস এই মেয়ের কিছু হলে আমার যায় আসে? তাহলে তোকে অত্যন্ত দুঃখের সহিত জানাতে বাধ্য হচ্ছি যে একটা জান কখনোই অতগুলো জানের চেয়ে মূল্যবান কখনোই হয় না। আর রাফিকে আর কিচ্ছু না বলতে দিয়ে দাদু ভাই থামিয়ে দিয়ে পড়ল, তোর কি মনে হয় আমি তোকে চিনতে পারবো না? তুই আমার লাগাতার ক্ষতি করবি আর আমি তোর কোনো খোঁজ পাবো না। এই কথায় রাফি একটু চমকে ওঠে, কারণ দাদু ভাই যদি ওর পরিচয় জানতে পারে তো রিয়াও মারা পড়বে, সাথে ওর পরিবারও বিপদ আছে। এগুলো ভেবে যেই কিছু বলতে যাবে তখনই আবারও দাদু ভাই বিকট শব্দে শয়তানে হাসি দিয়ে বলতে শুরু করে, তুই কি আর কার ছেলে? কেন আমায় টার্গেট করেছিস সব আমি জানি। তখনই রাফি রেগে কাঁপতে কাঁপতে বলে ওঠে, তুই ভুলে গেলেও আমি কখনো সেই রাত ভুলতে পারবো না যেদিন তুই আমার পুরো পৃথিবীটা কেড়ে নিয়ে অনাথ করেছিস। ভূমিষ্ঠ না হওয়া বাচ্চাটাকেও ছাড়িসনি। তখনই দাদু ভাই আবারও বলে ওঠে, তোর বাবার মৃত্যুটা আমার জীবন করার জন্য অত্যন্ত দরকার ছিল। বলে আবারও উচ্চ স্বরে হেসে ওঠে বলে ওঠে, তোর বাবা ছিল সত্যবান্দা, যা কিং হওয়ার জন্য মোটেও যোগ্য ছিল না। তাও আমি ওকে কিছুই বলতাম না। ও কি করলো? ও আমার সব ব্যবসা বন্ধ করে দিল। তখন আমি কি করি বল? ওদের ছেড়ে দেই। ওই 11 জনের দল নিয়ে তোর বাবার অনেক অহংকার ছিল, তাই না? তাই একটা রাতে সব ধুলোয় মিশিয়ে দেখিয়ে দিলাম কিং হওয়ার কাকে মানায়। দাদু ভাইয়ের কথা শুনতে শুনতে চোখের ইশারায় মিলনকে বলে কাজ হয়েছে কি না। মিলন মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। তা দেখে রাফি মুচকি হেসে দাদু ভাইকে বলে, তুই রিয়াকে যে কিছুই করবি না সেটা আমি জানি, কারণ রিয়া যে তোর কাছে অনেক কিছু সেটা আমি অনেক আগেই বুঝে গেছি। দাদু ভাই কিছুটা চমকে ওঠে, কিন্তু নিজেকে সামলে নিয়ে বলে ওঠে, কি বলতে চাস তুই? রাফি এবার একটা রহস্যময় হাসি দিয়ে বলে ওঠে, তুই যে নিজের শত্রুর ছোট মেয়ের প্রেমে পড়েছিলি সেটা আর কি লুকানো আছে? তুই সেদিন ইচ্ছে করেই রিয়ার পরিবারকে রিয়া সহ সরিয়ে দিয়েছিলি। আর তুই এটাও জানতি যে রিয়া আমায় ভালোবাসে আর আমাদের বাবা মা আমাদের এক করতে চেয়েছিল, কি তাই তো? দাদু ভাই আর কোনো ভনিতা না করে সোজা বলে ওঠে, তুই যখন সব জেনেই গেছিস তো এটাও জেনে রাখ যে আমি আমার নেশা নিয়ে আমার কাজ শেষে চলে যাব আমার গন্তব্যে। তুই কিছুই করতে পারবি না। রাফি এবার একটু রাগী গলায় বলে ওঠে, যাকে এতটা ভালোবাসার দাবি করিস তার গাঁট থেকে রক্ত ঝরাতে তোর বুক কাঁপেনি? ও হ্যাঁ, আমি ভুলেই গিয়েছিলাম তোর তো নেশা ভালোবাসা না যে ওর আঘাত তোকে পীড়া দেবে। রাফির কথা শুনে দাদু ভাই আর কথা না বাড়িয়ে ফোন কেটে রিয়ার দিকে এগিয়ে যায় আর রিয়ার মাথায় রক্ত দেখে রাগে কাঁপতে থাকে। এতক্ষণ বিল্লা রাফির বলা সব কথা শোনে, এখন ভয়ে শরীর কাঁপছে ওর। রিয়ার মাথা থেকে কান বেয়ে গড়িয়ে পড়া রক্ত দেখে হুঙ্কার ছেড়ে বলে ওঠে, ওর শরীরে আঘাত করেছে কে? আমি কি বলছি শুনতে পারছিস না বিল্লা? ওর শরীরে আঘাত করেছে কে? আমি তোকে কি বলেছিলাম? ওর গায়ে কোনো চুল পরিমাণ আঘাত না লাগিয়ে আমার কাছে নিয়ে আসতে বলেছিলাম। কি কথা বলিস না কেন?